আমি যে কত শো করেছি, আই হ্যাভ নো কাউন্ট, আনগিনাত। মানে এই একটা কারণে আমাকেও পদ্মশ্রী দেওয়া উচিত। দর্শক কি চাইছেন? মানে আমার বলতে খুব খারাপ লাগছে, মূর্খের সংখ্যা খুব বেড়ে গেছে। তো না, রাজনীতিতে যাওয়া উচিত। হ্যালো, ও মাই গড, তখন কি মনে দ্যাট ইজ হচ্ছিল? জাস্ট আ ডিস্টেন্ট আইডিয়া, আমি তখন বলতাম। না না, তোমার মধ্যে অভিনেত্রীর বদলে এখন নেত্রী অনেক বেশি প্রকট। এটা আমি ফিল করতে পারছি। না না না, তা নয়। When I'm on stage, I'm absolutely a different person now. তবে ভাবো, রাজনীতিতে কিন্তু এখন অভিনেতা অভিনেত্রী বেশি। আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি হয়নি, টলিগঞ্জ ইন্ডাস্ট্রি। সবাই যখন বলেন এটা ইন্ডাস্ট্রি, আই ফিল সো অ্যাশেমড। তাহলে পাপি অধিকারী আফটার অল দিস ইয়ার্স, আমি পেনশন পেতাম, আমি মেডিক্স পেতাম, আমার ছেলেমেয়েরা পেত। সুপারহিট ছবি দিচ্ছ, তারপরও তোমাকে কিন্তু সেইভাবে দেখা গেল না। এটা তো উচিত ছিল না। না, আমি এটা তো তখন রাজনৈতিক দলও তখন আলাদা। সেসব কথা বললে না অনেকে ডিমিন করা হয়। তার মানে তোমাকে অভাবও দেখতে হয়েছে জীবনে। হয়তো ফিজিক্যালি মারতে পারছি না, কিন্তু আমি 10 থাপ্পড় মারার জন্য এখন রেডি। যাত্রা কুইন এই নামটা আছে তো তোমার। এখন জোর করে বলা হয় সুপারস্টার, সুপার ওম্যান, এসব জোর করে বলা হয়। দিদি, ওটিটি এখন একটা ব্লুমিং ইন্ডাস্ট্রি। তোমার কি মত ওটিটি নিয়ে? কটা লোক দেখে বলো তুমি? বাপ্পিদা বলতে জানো তো, আমি বিশ্বের গান চুরি করি। তুমি শোনো, দুম করে তো চুরি করা যায় না, আগে তো ব্যাপারটা জোগাড় করতে হয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পাপিয়া অধিকারী। এই পডকাস্টে পাপিয়াদের সঙ্গে অনেক বিষয় কথা হলো। কখনো উঠে এলো তার অভিনয় জীবনের কথা, কখনো উঠে এলো তার রাজনৈতিক জীবনের কথা, কখনো সামনে এলো তার নানান ক্ষোভ, হতাশা। অনেক কিছু আলোচনা হলো, দুর্দান্ত একটা আড্ডা হলো। শুনে দেখতে পারেন শেষ পর্যন্ত। দিদি, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? বেশ, তো বেশ, আমি ভালোই থাকি, সবসময় ভালো থাকো। সবসময় ভালো থাকি। এখন কি কাজ চলছে? এখন আমি টুকটাক বন্ধুদের ছবি করি। সোমনাথের বেশ কয়েকটা, সোমনাথ সেনের বেশ কয়েকটা ছবি করলাম। আর মিলনের একটা প্রশ্ন বলে একটা ছবি করলাম, ওই আরজিকর কাণ্ডের আমি সেই ইনভেস্টিগেটিং অফিসার, সেই রোলটা করেছিলাম। বেশ টুকটু টুকটু করে কয়েকটা ছবি করি। আর স্টেজ আমি ছাড়িনি, স্টেজ চলতেই থাকছে। আমি এখন বন্দে মাতরম, যেহেতু এটা ১৫০ বৎসর চলছে, তাই বন্দে মাতরম নিয়ে একটা সাংগীতিক প্রহসন করছি, উইচ ইজ ভেরি গুড। মানে লোকে খুব কাঁদছে এবং লোকে খুব আমাদের নিচ্ছে। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে করছি, এই আর কি। স্টেজের অনুভূতিটা একটা আলাদাই, তাই না? একদম একদম একদম, স্টেজে তো একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট। আর আমি স্টেজ আজ থেকে করছি না, বহু বহু বছর। বছর। মনে নেই আর, মনে হয় সেই ডেকেডস। হ্যাঁ, আর আমি যে কত শো করেছি, মানে কি বলবো সঙ্গীতা, মানে আই হ্যাভ নো কাউন্ট, আনগিনাত। মানে নো কাউন্ট। মানে আমি ৩০,০০০ শো করেছি না ৪০,০০০ শো করেছি, আমি জানি না। মানে এই একটা কারণে আমাকেও পদ্মশ্রী দেওয়া উচিত। এত নাম্বার অফ শোজ, মানে মানে এখন আমাদের মধ্যে কেউ নেই যে এত নাম্বার অফ শোজ করেছি। মানে আমার যাত্রা, থিয়েটার, আমার বোর্ড শোজ, আমার গ্রুপ, বা আমি এখন যে সমস্ত শোজ করি, সো অনেক অনেক শোজ। এবং মানুষের সাথে মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি না নাচ, গান, অভিনয় একসাথে সব জমিয়ে রাখার মতো মানুষ। হ্যাঁ, মানুষ তো দেখতে আসেন। তুমি দেখবে আজকালকার সব বাচ্চারা অদ্ভুত অদ্ভুত পোশাক পরে মানুষের কাছে পৌঁছয়, সেগুলো দরকার হয় না। ইফ ইউ হ্যাভ ম্যাটেরিয়াল ইনসাইট, মানে তুমি যদি ঠিকমতো বলতে পারো, হ্যাঁ, তাহলে মনে হয় যে না, এই মানুষটাকেই আমার পছন্দ। ওই ভুলভাল পোশাক পরে, মানে আমি আর কি বলবো, এখন তো সবাই শিখে এসেছে এবং সবাইয়ের একটা নিজস্ব একটা মাথা আছে। তো আমাদের ইয়াং ছেলেরাও কিন্তু এসব চায় না। আমাদের ইয়াং ছেলেরা চাই টু গেট এন্টারটেইনড। সেইটা না, আমি বলছি নজর কাড়া হতে হবে, কিন্তু নট দ্য ওয়ে উইচ ইজ গোয়িং অন। নো, এটা আমিও বিলিভ করি না, এবং আমার মনে হয় আমাদের দর্শকরা তারাও, কারণ তাদের কাছ থেকে আমি নানা রকম শুনি, তো রোজই যাচ্ছি বিভিন্ন জায়গায়, মানুষের সঙ্গে সরাসরি কথা হয়। সরাসরি কথা। হ্যাঁ হ্যাঁ, দর্শক কি চাইছেন? দর্শক ওয়ান্টস টু গেট এন্টারটেইনড, অ্যান্ড দর্শক ওয়ান্টস টু নো
মানে মানে এখন না মানে আমার বলতে খুব খারাপ লাগছে, মূর্খের সংখ্যা খুব বেড়ে গেছে। মানে আর অর্ধেক জানা তো আরও পাপ। একদম না জানা লোকেরা ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি যে সে লোকটা কিছু জানে না। হ্যাঁ, যেরকম আমরা সার্কাসে ক্লাউনদের দেখতাম, তারা খুব এন্টারটেন করতো, এটা জানে না, ধুম করে এটা হয়ে গেল। কিন্তু অর্ধেক জানা মানুষরা তারা এত ভুল কনভে করে, উইচ হ্যাজ বিকাম আ পেইন, সেইটা যেন না হয়। সেটা সব জায়গায়, আমি বলছি এমনকি রাজনীতিতেও, সর্বত্র, এন্টারটেনমেন্টে, সর্বত্র। সো যে কোনো জিনিস যদি একটু ভালো করে জেনে মানুষের সামনে আসা যায়, আমার মনে হয় দ্যাট ইজ মোর ফ্রুটফুল অ্যান্ড ওয়াইজ। সেটা একটু ভাবনা চিন্তা করে মানুষের কাছে আসতে হয়। দিদি, আপনি যে সময় শুরু করেছিলেন, খুব অল্প বয়সে আপনি মোটামুটি অভিনয়টা শুরু করেছেন, সেটা স্টেজের ক্ষেত্রে হোক বা ভয়েস ওভার আর্টিস্ট Radio, হিসেবে হ্যাঁ, হোক, একদম শুরু থেকে, একদম বিবিধ ভারতী করতাম অনেক ছোট্টবেলা ছোট থেকে। আপনি, হ্যাঁ। আমি এক জায়গায় শুনছিলাম যে আপনি 4 বছর বয়স থেকে আমি শুরু 4 করেছেন। বছরই অভিনয়, হ্যাঁ, স্টেজে। আর আমি না সবসময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই আসেনি, এই কল্যাণী দি, মানে আমার মা তো অভিনেত্রী, ডিরেক্টর, লিখতেন, নাচ গান করতেন, সবটাই করতেন। মানে বামেদের সময় গণনাট্য উনি জমিয়ে রাখতেন। হ্যাঁ, কিছু না, শুধু শাক ভাত খেয়ে। তখনকার মানুষরা মানে সেই রাজনীতিবিদকে আমরা চাই, মানে যে কোনো দলের জন্যেই, যারা শুধু শাক ভাত খেয়ে, বাচ্চারা কি করে মানুষ হচ্ছে জানে না, সে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা প্যাশন। অভিনয় করতে, আমি ছোটোবেলায় ভাবতাম কি আমার মা তো অভিনয়ই করছে, তাহলে সোশ্যালিস্টিক নাটক করতেন, তাদেরকে আটকে রাখা হতো থানায়। হ্যাঁ, রাত্রি মানে ওরা না, আমার মা নারকেল তেল দিয়ে আর ন্যাকড়া দিয়ে মুখটা মুছতেন, এসে জড়িয়ে ধরতেন আমাকে, আমি বাড়ির সবার ছোট। তো সেই গন্ধটা আমার খুব ভাল লাগতো, মানে মা ফেরত এলো। মানে এক একজনের মায়ের এক একটা গন্ধ থাকে, কারোর একদম। কারোর হলুদের গন্ধ, কারোর অন্য কিছু। হ্যাঁ, মানে আমার মায়ের ওই নারকেল তেল দিয়ে তোলা মুখের গন্ধটা, আর যেদিন যেদিন মাদের থানায় ধরে নিয়ে যাওয়া হতো, সেদিন তো মারা মেকআপটা তুলতে পারতো না, আর সেই কালি চলে এসছে নিচে। হ্যাঁ, মানে আমার এত খারাপ লাগতো, আমি কাঁদবো না কি করব, মা আমাকে জড়িয়ে ধরতো। তা আমার অনেক একরাশ প্রশ্ন ছিল যে মা তোমাকে কেন এরকম থানায় ধরে বসিয়ে রেখেছে, আমার খুব কষ্ট হয়। ওগুলো বলতাম না, শুধু মাকে জড়িয়ে ধরতাম। মানে দ্যাটস অল। মানে যারা মানুষরা যারা দেখছেন, মানে মা আর সন্তানের রিলেশন না একেবারে অন্য রকম। মানে একমাত্র সন্তান জানে তার মায়ের কি কষ্ট, আর একমাত্র মা জানে তার সন্তান কতটা তাকে মিস করে, কখন, কেন, কিভাবে। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ দিদি, মানে তোমার চোখে মুখে ফুটে উঠছে সেটা। হ্যাঁ, সেই তো, মানে আসলে মা আর সন্তানের, মানে মা এখন নেই তো, মানে মার থেকে যে কত কিছু শিখেছি, মানে বলার নয়। মা বলতেন যে তুমি যদি 10 টাকা রোজগার করো, আমরা বৈষ্ণব, হ্যাঁ, তুমি 10 টাকা রোজগার করলে অন্তত 2 টাকা পাশে সরিয়ে রাখবে। ডোন্ট এভার ট্রাই টু কনজিউম দ্যাট। এটা সব সময় বলতেন। 10 টাকা যদি রোজগার করো, 2 টাকা সরিয়ে রাখো, তুমি কাউকে দাও, মানে দুর্গাপুজোর সময় দাও, দান করো। বা দান করো। মানে আমাদের আমাদের কাস্টমে আছে যে ঈশ্বরকে দিয়ে তারপরে তেন তক্তে না ভুঞ্জিতা, তাকে ত্যাগ করে ভোগ করতে হয়। মানে তাকে না শুধু ভোগ করা যায় না, সে তুমি খাদ্য বলো, মানে সব কিছুর মধ্যেই তো ঈশ্বর আছেন। সে তুমি খাদ্য বলো, তা তুমি এন্টারটেনমেন্ট বলো, হোয়াট এভার। আমরা যদি এখন বাংলাকে দেখতে চাই, আমাদের সোনার বাংলা, এই যে বন্দে মাতরম নিয়ে যে কাজ করছি, বন্দে মাতরম গানটা না পুরোটা হতো না। জিন্না এবং নেহেরু তারা না গানটা কেটে দিয়েছিল, কারণ দেশকে তখন সবাই, মানে এই মনীষীরা এবং বিপ্লবীরা দেশকে ভাবতো যে আমার মা, এবং সেই ত্বং হি দুর্গা দশপ্রহরানা ধারিণী, মানে তিনি আমার মা, তিনি দুর্গা। আর তখন ছিল সপ্তকোটি, এখন আমরা বলি কোটি কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, মানে যখন কোটি কোটি কণ্ঠ যখন একসাথে ভয়ঙ্করভাবে গর্জন করবে, কোটি কোটি ভুজাই ধৃত কর খড়ওয়ালে, মানে আমার এই ভুজ, মানে আমার হাতে যখন খড়গ ঝলসে উঠবে,
খড়গটা মানে ওই খড়গ নয়, খড়গ বল্লম হতে পারে, ত্রিশূল হতে পারে, লাঠি হতে পারে। নিদেন পক্ষে একটা প্রতিবাদ যখন হবে, তখন তুমি মা, তুমি অবলা নও। অবলা কেন মা এত বলে? তুমি তো বহু বলধারিণী। এই যে বঙ্কিমচন্দ্র, আমাদের স্বপ্নদ্রষ্টা ঋষি, এই যে লিখেছিলেন, যখন লিখেছিলেন তখন নবীনচন্দ্র সেনরা বলেছিল এই কি, এটা একটা ভজঘট, একটা খানিকটা খিচুড়ি, খানিকটা সংস্কৃত, খানিকটা বাংলা। আসলে সংস্কৃতটাই তখন ভয়ঙ্করভাবে সারা বিশ্বে, আমি বলছি না যে দিস ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, তো ভয়ঙ্করভাবে ওই ওই তোমার এই একটা একটা ল্যাঙ্গুয়েজ যে কীভাবে আমাদের ঘাড়ের উপর ছিল, আমাদের মননের উপর ছিল, আমাদের চেতনা, আমাদের বুদ্ধিমত্তার উপর ছিল সংস্কৃতটা। আমি কিন্তু একদম রাজনীতি করতে এখানে বসিনি, একদম নিপাট আড্ডা। এবং আমি জানি যারা দেখছেন তারা আমার সাথে একমত হবেন। আমি কিন্তু খুব কঠিন মানুষ, কিন্তু যেহেতু আমি যাদের সাথে মেলামেশা করেছি ছোটবেলা থেকে, তাই আমার কথাগুলো খুব এরকম নরম নরম, মিষ্টি মিষ্টি। কিন্তু মাই ফাদার ওয়ান্টেড মি টু বি অ্যান আইপিএস অফিসার। হ্যাঁ, এটা আমি এক জায়গায় পড়ছিলাম, মানে তোমার পুলিশ হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো আমার বাবা বলেছিল যে এরকম একটা টম বয়স, কিন্তু আমার কথাগুলো না এরকমই। তো তাতে করে আমার যাদব ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টে যারা ওই আমাদের ঝিলকে উসপার এরকম ছিল, তো উসপারে ছিল ওরা ইঞ্জিনিয়ার, আমাকে বলছে তুই এত ন্যাকা ন্যাকা, কিন্তু তুই এত স্পষ্ট পরিষ্কার কথা বলিস, তোর না রাজনীতিতে যাওয়া উচিত। হ্যালো, ও মাই গড, তখন কি মনে দ্যাট ইজ হচ্ছিল? জাস্ট এ ডিস্টেন্ট আইডিয়া, আমি তখন বলতাম। তো যে প্রসঙ্গে ছিলাম, এই যে রাজনীতি করতে যে মানুষগুলো এসেছে, তারা না মানে একটু যদি জেনে টেনে আসতো, কিছু গর্ধব গর্ধব মার্কা যে কথাগুলো বলে, সেগুলো না মানে শুনতে খুব কষ্ট হয়। তাদের তাদের পড়া উচিত ক্যাথারসিস কাকে বলে, মানে ইটস অ্যান অ্যাবসলিউট ইজেকশন অফ ইয়োর এনার্জি, অফ ইয়োর ইমোশন। আচ্ছা, আমাদের না এই কুণ্ডলিনী জাগ্রত করতে হয়। আমাদের যে চক্রগুলো আছে, তা মাথায় থাকে সহস্রার চক্র, আর সবচেয়ে নিচে থাকে মূলাধার চক্র। অন্যান্য চক্র দিয়ে ইমোশনটা সহস্রার চক্র হয়ে স্ফুরণ হয়, বেরিয়ে যায়, অ্যাবসলিউট ক্যাথারসিস। ভক্ত যে মা কালীর যে ভক্ত, সে না মানে অ্যাবসলিউট মানে ভক্তিতে সে এত গদগদ থাকে যে তখন তাকে মাতালের মতো মনে হয়, যে সে একেবারে, যেমন শ্রীরামকৃষ্ণ একবার হনুমান ভাবেছিলেন, একবার রাধা ভাবেছিলেন, এবং উনি পড়াশোনা করতেন, এমনকি আল্লাহকেও উনি পড়াশোনা করেছেন। মানে দ্য ওয়ে মানে এমনি বলতো, হৃদে গিরিশ আমার থেকে টাকা চাইছে, দেখ আমার থিয়েটার দেখানোর জন্য, ওর থিয়েটার আমি দেখতে যাব, দেখ না কি টাকা পয়সা তোর কাছে আছে, এরকম সিম্পল লোক, কিন্তু তার মধ্যে যে ইমেন্স একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, যিনি অনায়াসেই রাধাভাবে থাকতেন। ইটস এবং তাকে যে জানবে, ইটস আ কমপ্লিট ক্যাথারসিস। আমার বাড়িতে শিবের মন্দির আছে, ওখানে গেলে তুমি ভীষণ স্পিরিচুয়াল একজন মানুষ, এবং তুমি প্রচুর পড়াশোনা করো, এটা আমরা অফ ক্যামেরা কথাও বলছিলাম। এই দিকটা, নিজের এই পার্টটা একটু বলো। অভিনেত্রী, নেত্রী, এগুলো নিয়ে তো কথা হতেই থাকবে, নিজের এই সাইডটা নিয়ে একটু বলো। দেখো, আমার ছোটবেলায় আমার মা বাবা দুজনে খুব ব্যস্ত ছিলেন, তো আমাকে মানুষ করেছেন কাকু। মানে মা বাবা নিশ্চয়ই দেখতেন, মা বাবা তো মা বাবাই হয়, কিন্তু ন্যাচারালি। তবে এই কাকু যে আমার নিজের কাকু নয়, কোনো রক্তের সম্পর্ক নয়, সেটা অনেক বড় হয়ে আমি জানতে পেরেছি। কত বড় হয়ে চিন্তা করতে পারবে না, অনেক বড় হয়ে যখন আমার মোটামুটি বিয়ে টিয়ে হবে, তখন জানতে পেরেছি যে কাকুর সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই। এবং কাকু, মানে আমার বাড়িটা বড়, আমার বাড়িতে আমি বললাম না আমাদের বাড়িতে প্রচুর, আমি খুব বড় সকলের সাথে মানুষ হয়েছে, সকলের সাথে মানুষ হলে কি জানো তো, একটা ভয়ঙ্কর একটা স্পন্টানিটি থাকে। একা একা তুমি আমি তুমি কুসু কুসু হলে না, কারণ ওই ওই আসল কুসুমটা ফোটে না, বুঝতে পেরেছ? সবার মধ্যে
বাস করতে হয়। স্বামীজির অতগুলো ভাই বোন যাতে খেতে পারেন, উনি তাই বলে বেরোতেন, মা আজকে আমার নেমন্তন্ন আছে। এই যে ত্যাগ, until and unless you sacrifice, you are nowhere. তো যাই হোক, তো বাবা একজনকে থাকতে দিলেন। তা তারপরে বললেন যে ওরা বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে ডাক্তারি পড়তে, এখানে পড়াশোনা করতে বহু বছর আগে। তারপরে তার বাবা একটা কোথায় একটা রেখে দিয়েছিলেন কোনো এক জায়গায়। তো বাবা বললেন যে ওনাকেও নিয়ে এসো। এসব পরে শুনেছি। এবার কাকু ভীষণ ভালো লেখাপড়ায়, কাকুর বাবা হেডমাস্টার মশাই ছিলেন রংপুরে। তো ওই কাকু আমাকে খুব ভালোবাসতেন এবং আর বিয়েই করলেন না। তার বাবা এখানেও একটা পাত্রী টাত্রী দেখেছিল, তার অন্যান্য লোকজনেরও যারা এসেছে, কাকু বললেন না আমি একে মানুষ করবো। ওনার কাঁধে গুরু দায়িত্ব ছিল। না, উনি নিজে থেকেই নিয়েছেন এই দায়িত্ব, কারণ মা বাবা কম থাকছে। তো এবার তিনি ছিলেন স্বামীজির চালা। আচ্ছা, বুঝতে পেরেছো মানে ওই তো? বীজটা ওখান থেকেই বপন হয়েছে। ওইখান থেকে নানা রকম ভাবে, মানে তোমাকে কিন্তু আগে শারীরিকভাবে সুস্থ হতে হবে। শারীরিকভাবে সুস্থ যতক্ষণ না হচ্ছে, নিজের সমস্ত শরীরটা যখন তুমি নিজের পায়ের উপর রাখতে পারবে, পা শুনবে। আমি নাচতাম, মানে তোমার পাটা কিন্তু তুমি নাচছো, তোমার পাটা তোমার তৈরি হচ্ছে। আমি কত্থক আর ভারতনাট্যম আর মণিপুরি নাচতাম, মানে তোমার পাটা কিন্তু তৈরি হচ্ছে। পাটা যে মুহূর্তে তোমার শক্ত হয়ে যাবে, তখনই তোমার এই যে এই টর্সোটা, আমাদের অ্যাক্টিংয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে মাথা, এটা হচ্ছে টর্সোটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর লিম্সগুলো হচ্ছে থার্ড পার্ট। আমরা যখন অভিনয় শিখেছিলাম মার কাছ থেকে, এই থার্ড পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো দেখবে অনেক বড় বড় নেতা অভিনেত্রীরা হাত কোথায় রাখবে ভেবে পায় না, বিকজ ওই স্পন্টেনিটিটা নেই। এই মাথা যেই কাজ করবে, তা কাকু বললেন তুমি অনেক এইগুলো পড়াশোনা করতে হবে। তো জানো তো স্বামীজির একটা কথা, স্বামীজি বলেছিলেন যে গীতা না পাঠ করে ফুটবল খেলাটা অনেক ভালো। এটা কমিউনিস্টরা আবার ফট করে বলে দিলেন যে ওই দেখেছো তো, স্বামীজিই বলেছে ফুটবল, গীতা না পড়তে। মানে ওরা একটা অদ্ভুত এটা হয়েছিল না, অনেক সাহেবরা এটা ছড়িয়ে দিয়েছিলেন যে গীতা এবং ধর্ম ওটাকে আলাদা করতে হবে, তাহলে ওরা আমাদের দাস থাকবেন। 200 বছরের উপরে ওনারা আমাদের রাজত্ব করেছেন। তাই যখন এই বিপ্লবীরা যখন যেতেন, ওই জেলে থাকতেন, তখন না ওরা খুব চতুরভাবে ব্রেন ওয়াশ, মানে স্ট্যালিন, কার্ল মার্কস, লেনিন ঢুকিয়ে দিত। হ্যাঁ, তো ওরা তখন ওখান থেকে ওইগুলো দেখে পড়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে যখন বেরোচ্ছে, তখন তারা ওই কমিউনিজমের মধ্যে আসছে। কিন্তু সবাই এক নয়। ঋষি অরবিন্দরা, বীর সাভারকার, ওরা কিন্তু গীতাই পড়েছে, ওরা উপনিষদই পড়েছে। ওদের কাছেও দেয়া হতো। এই যে আমি বলছি, খুব সুচতুরভাবে আমাদেরকে কিভাবে কমিউনিস্ট তৈরি করা হলো আমাদের দেশে। আমরা সনাতন, মানে এটা তো আমাদের সনাতন ধর্ম তো নয়, আমরা সনাতন আইডিয়ার মধ্যে আছি। ধারা, এবং আর কেউ তো ছিল না হাজার হাজার বছর আগে। আর তো কোনো কিছু ছিল না, মানে আর কোনো ধর্ম ছিল না। মোগল ইনভেশন হতো, তখন আমাদেরকে কিভাবে অত্যাচার করে। সব থেকে যেটা খারাপ হয়েছিল, লাইব্রেরিগুলো, কাকু আমায় বলতেন যে লাইব্রেরিগুলো জ্বালিয়ে দেওয়া হলো। তোকে আরও অনেক কিছু বলতাম রে, আমাদের লাইব্রেরিগুলো ছোটোর থেকে না ওইগুলো শুনেছি, ছোটোর থেকে ওইগুলো কাকুর কাছ থেকে জেনে না আমি ভাবতাম যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কোথায়, মানে আমি মা যে কাজটা করছেন সেই কাজটা কি আমি নেব, সেই পথটা নেব, নাকি কাকু যেটা শেখাচ্ছেন সেই পথটা নেব। বাড়িতে দুটো ধারা। আর বাবা বৈষ্ণব, বাবা না ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রথমে শুধু নিরামিষই খাওয়া হতো। মানে মা বিয়ের পর তো, মা তো 11.5 বছর বয়সে বিয়ে হয়েছিল, খুব সুন্দরী ছিলেন। তো যাই হোক, তো ওই প্রসঙ্গে পরে আসবো আর একদিন। কি করে মানে, হ্যাঁ, গৌরীদান হয়েছিল মায়ের 8 বছর বয়সে গৌরীদান হতো। উনি যখন পটিতে যেতেন, ওনার শ্বশুর ওর শাড়িটা ধরে দাঁড়িয়ে থাকতেন। মানে 8 বছরের বাচ্চা মেয়ে, 8 বছরের পুত্রবধূ,
হ্যাঁ, আমার এটা মেয়ের বয়স ৭ বছর, আমি বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পেরেছো তো? তো আমার মাও আমার মা তো আমিষ খেতেন নিজের বাড়িতে। তো উম আমার মানে আমার দাদু অর্থাৎ আমার বাবার বাবা, বাবা কিন্তু খেতেন না। বাবার বাবা লুকিয়ে ভাঁড়ে করে মাংস নিয়ে আসতেন। আর সেটা শাশুড়ি যাতে না দেখতে পায়, মার শাশুড়ি, সেটা ওই একটা ল্যান্ডিংয়ের একটা জায়গা ছিল। সেইটা একদিন নাকি গন্ধ, এখানে কি কুকুর বসেছিল, এ বসেছিল। মা বলছে আমার আমার যত ভয়, আমার শ্বশুরমশাইয়েরও অত ভয়। যাই হোক, ছোটোবেলাতে তো মা পায়নি। তো আমরা যখন মানে শ্বশুর শাশুড়ি মারা গেলেন মায়ের, এবং আমরা বড় হচ্ছি, তো মা বললেন যে একটু একটু প্রোটিন দরকার ছেলে দরকার। মেয়েদের। হ্যাঁ, আর নইলে ছোটোবেলায় তো খই, দই, সন্দেশ, হ্যাঁ, আম, কলা, চটকে সাউথ পয়েন্টে দৌড়ে দৌড়ে যেতাম। বুঝতে পেরেছো তো? ওইসব মানে যেটা দিত সেটাই খেতে। আসলে এত ব্যস্ত ছিলাম ছোটবেলাটা, আমি যে আমিষ খাচ্ছি না সেটা কোনোদিন মাথায় ফিল আসেনি। করারই সুযোগ হয়নি। না, একদম ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। সো ব্যস্ততা ইজ অলসো মানে এখন ধরো আমি অনেক কম মানে আমাকে কাজ করতে দেওয়া হয় না, বাট স্টিল এখনও এত ব্যস্ত। সুতরাং আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা বড় কথা নয়, এই যে বেঁচে আছি এবং আমি পুষ্ট হচ্ছি, এটাই আমার কাছে একটা বড় বিরাট ব্যাপার। ব্যাপার। কিন্তু দিদি, বাড়িতে যখন এই ৩ রকমের মানুষ, একজন বৈষ্ণব, একজন বামপন্থী, আরেকজন হচ্ছেন যিনি স্বামীজির আদর্শে চলেন, তুমি ৩ জনের কাছ থেকে কোনটা নিলে আল্টিমেটলি? আমার না খুব সুবিধা হয়েছে জানো তো এই এই ব্যাপারগুলোর জন্যে। তুমি আমি তুমি আমার কথাবার্তা শোনো নিশ্চয়ই অন্যান্য জায়গায়ও, আহ, বা আমার অভিনয়ের মধ্যেও। আমার না এই একটা ইউনিটি ইন ডাইভার্সিটি আমার মধ্যে না ছোটবেলা থেকে গেঁথে আছে। সো আর আমি না খুব ভালো পারি অ্যাডজাস্ট করতে। অনেক দেখবে অনেক মানে তুমি কখনো শুনবে না যে পাপিয়া অধিকারী কোথাও গিয়ে এইটা বলছে ওইটা বলছে, ওই অ্যাড দেখাচ্ছে, ওটা আমার নেই। মানে একটা অদ্ভুতভাবে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে আমার থাকা অভ্যেস। সো অ্যাডজাস্ট করাটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে থাকছো। এটা তোমার জয়েন্ট ফ্যামিলিতে থাকার দরুন তো জয়েন্ট খুব ভালোভাবে ফ্যামিলিতে, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, সেটাই এটা একা সেটাই। থাকলে হতো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। এবার আমার বিয়ের গল্পটা শুনলে তুমি তো অবাক হয়ে যাবে। যাই হোক, আমি ছোটবেলা থেকে যাকে ভালোবাসতাম, মানে আমার দাদা ভাই, তখনকার দিনে তো আর ওসব ছিল না, আমার দাদা ভাইয়ের বন্ধু, ওরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একসাথে পড়তো, ওরা জাস্ট কলেজ করতো। আমার দিদি ভাইয়ের বিয়ের সময় দেখা হয়েছিল। তো তারপরে যা হয় আর কি, খুব ভালো লাগলো দুজনে দুজনকে, অ্যান্ড উই গট ফ্রেন্ডস। মানে আগে তো বুঝতে পারিনি যে প্রেমটা কাকে বলে। তো উই গট ফ্রেন্ডস অ্যান্ড মনে হতো আর এই লোকটার সাথে আজকে দেখা হচ্ছে না, ছেলেটার সাথে, তাহলে কবে দেখা হবে, কাল দেখা হোক, পরশু তখন তো দেখা হোক। মোবাইল ছিল না, না, হ্যাঁ হ্যাঁ। প্রবলেমটা তো আর ওইখানে। ছোট ছোট চিরকুট, মানে এই এই ওই খুব মিষ্টি, কারণ ও মানে আমাদের একটা বড় ছাদ ছিল, ছাদের একদিকে ওই মানে আমার ছোটদা আর ও পড়তো, আর আমি ছাদের ওই দিকে মানে ওই কাকুর বাবা দাদু ওর কাছে পড়তাম। সে খুব একটু জোরে জোরে পড়ো, জোরে জোরে আমি একটু শুনি, হেডমাস্টার মশাই ছিলেন তো, একটু জোরে জোরে পড়ো। তা আমি একটু জোরে, আমি আবার সবসময় একটু আস্তে আস্তে পড়তাম। তাহলে জোরে জোরে একটু জোরে জোরে পড়ো, দেখবে শর্ট করে মুখস্থ হয়ে যাবে। তো মুখস্থ, সত্যি মুখস্থ তো খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করাটা। তো সেই মুখস্থ করার বিদ্যাটা পরে প্রচুর কাজে লেগেছে। ওরে বাবা, আমি যখন একক অভিনয় করি না, আমাকে বলে হ্যাঁ তো দিদি, পুরো ১.৫-২ ঘন্টা আপনি একা রইলেন স্টেজে, কি করে মনে থাকে? সেটাই না আমি বলে বোঝাতে পারি না। when I am on stage I am absolutely a different person না। মানে আমি পাপিয়া নই। আমার ওই আমার সংসার, আমার ছেলে মেয়ে, নাথিং। আমি শুধু ওই চরিত্রটার সঙ্গে থাকি, অ্যান্ড ইটস সো ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ওপেনহাইমার বলেছিলেন না যে আমি গীতা গীতা মানে ওরা তো গীতাটা উনি উনি ভীষণ ভালো গীতা পড়তেন এবং সেগুলোকে আত্মস্থ করতেন। এবং কিছু মানুষ গেছিল ওর কাছে, আমাদের ভারতীয়, তো বললো যে আপনি উনি সংস্কৃততে জিজ্ঞেস করেছেন যে তোমরা কারা, কোথা থেকে আসছো? তখন ওরা বলেছিল যে এটা কি, মানে তো এটা সংস্কৃত, তোমাদের ভাষা বলছি। তখন বলছে যে ওটা তো মৃত ভাষা। তখন উনি ভীষণ রেগে যান, বলে আপনারা জানেন আমি গীতার ১১ অধ্যায়ে যখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করছেন এবং আমি পরমাণু আবিষ্কার করেছি,
এবং যেদিনকে ওই ডেসার্টের মধ্যে ওই পরমাণুটা প্রথম ওরা পরীক্ষা করছিল, বলে আমি যেন দেখছি একটা মহাকাশে হাজারটা সূর্য উঠলেও যে যে দীপ্তিটা দেয় না, ওই দীপ্তি মানে ও আত্মস্থ হয়ে দেখছে যে ওর মানে রিলেটিভিটির তত্ত্ব, কঠিন কঠিন তত্ত্ব, ওনা ওই আত্মস্থ হয়ে উনি সমস্ত বলতে পারতেন। সো গীতা অ্যান্ড সংস্কৃত ভাষা মানে এইটা সাংঘাতিক ব্যাপার। এইটা না আমার এত বয়স অবধিও আমার রয়ে গেছে, কিন্তু আমি এখনও সঙ্গীতা ভেবে পাই না তোমায় বলছি। এত ট্রিগনোমেট্রি করলাম, মেনসুরেশন করলাম, জিওমেট্রি পড়লাম, সায়েন্স পড়লাম, what they have got to do with my profession, with my later going, মানে আমি কি মানে ওগুলো কি কেন পড়েছিলাম? জিওমেট্রি রাইডার দেখলে আমার ভয় লাগতো, স্টিল আই ইউজ টু আমি অঙ্কে খুব খারাপ ছিলাম। হ্যাঁ মানে কেন মানে এইগুলোর বিদেশে না এরকম নেই। বিদেশে আমি বলছি কেন ওরা এত এগিয়ে গেছে। ওরা ছোট ছোট ধরো আমাদের এই ঘরে তোমার টেকনিশিয়ানস তুমি নিয়ে অনেক মানুষ, তো ওরা কি করে এই মানুষটাকে দিয়ে আমি জার্নালিজম করাবো, মানে আমাদের সাথে কথা বলতে বলতে এই মানুষটাকে তো আমি অভিনয় কিংবা গান কিংবা নাচ মানে কোনো একটা শেখাবো, মানে আর্টের দিক থেকে। ওই মানুষটাকে আমি সায়েন্সই পড়াবো, ওই মানুষটাকে আমি কম্পিউটার পড়াবো। দে ইউজ টু কালেক্ট মেধাটা একটা সাংঘাতিক। তো মেধাগুলো না কি হয় বহু বিভক্ত, মানে সব কিছু জানার তো দরকার নেই সবাইকে। এই আমাদের এই শাসক যিনি আসল, যিনি আমাদের রুলিং পার্টির যিনি আসল নেত্রী, তিনি না সব জানতে চাইছেন। সব কিছু জানতে হবে না, ইউ টেক এইট অফ আদার্স, মানে অন্য কাছ থেকে জেনে নাও যে বাবা এটা কি। তুমি নিজে বলতে যেও না, কারণ ওটা ভুল হয়ে যাবে। সে সরস্বতী মন্ত্রই হোক বা বাজেট হোক বা হোয়াট এভার। ওই যে উনি সম্প্রতি একটা সুপ্রিম কোর্টে গিয়ে তো একটা ভয়ঙ্কর একটা কাজ করলেন। এর মানে ওনাকে বোধহয় শিখিয়ে টিকিয়ে দিয়েছিলেন, ওনার খুব দামি দামি কিন্তু দেশে কিন্তু ওনার খুব প্রশংসা হয়েছে এটার না, এই জন্য। প্রশংসা উনি তো এটাই করতে গেলেন, এই যে অপটিকটা উনি দেখালেন, এই যে দৃশ্যমানতা, আমি অমুক সেটা তো কেউ জানছে না, আমি লিডার বা উনি তো লিডার, কিন্তু আমি যে একটা বিরাট বড় উকিল, যেটা উনি নন, কারণ এত ইলজিক্যাল কথা বলেন, উকিলরা খুব লজিক্যাল কথা বলেন। এইটা না এই এই পার্সপেক্টিভটা, এই ন্যারেটিভটা উনি তৈরি করলেন। কারণ এইটা তৈরি করলে হয়তো উনি এত ভুলভাল কথা বলেন সেটাকে একটু জাস্টিফাই করা যায়, মানে উনি ভেবেছেন এটা জাস্টিফাই করা গেল। রাজনীতি এমন একটা বিষয় দিদি, আমি যেটা ফিল করেছি, রাজনীতি নিয়ে কথা বলতে যদি আমরা শুরু করি এই আলোচনা চলতেই থাকবে। না না, এই কেন আলোচনা চলে আসছে, শেষ নেই। এখন তো মানে কেননা ঘুরতে তোমার ফিরতে মধ্যে আকাশে নেত্রী না তোমার মধ্যে অভিনেত্রীর বদলে এখন নেত্রী অনেক বেশি প্রকট, এটা আমি ফিল করতে পারছি। না না না, তা নয়। দেখো আমি এত স্টেজ পারফরমেন্স করেছি, সুতরাং আমরা জানি দৃশ্যমানতা। ধরো আমি একটা দুর্গা ধরেছি ত্রিশূল বলে না, খুব হিট একটা নাটক করেছিলাম, পালা। তো এটা খুব জোর হিট হয়েছিল, সে শেষ হতে চাইছিল না। এবং আমি তোমাকে বলছি আমার কয়েকটা এক্সপিরিয়েন্স, আমি সন্দেশখালিতে শো করতে গেছি তখন না, মানে এখনকার মতো নয়, তো সন্দেশখালিতে আমি গেছিলাম রেখা পাত্রর ওখানে, এইরকম ছিল না মানে এ বাবা। তো আমার শুটিং চলছিল, তা আমাকে বলেছিল যে দিদি আপনি না 3:30-র সময় চলে আসবেন, কারণ তারপরে ভাটা পড়ে যাবে, তো জোয়ারে জোয়ারে চলে আসবেন। তো আমি বললাম আচ্ছা, কিন্তু না আমি বোধহয় তরুণ মজুমদার, প্রভাত রায় একসাথে আমরা তখন কাজ করছিলাম। তো এই দুটো শুটিং সেরে আমার যেতে যেতে 5টা বেজে গেছে, তো আমাকে আবার বসে থাকতে হলো, ওইদিকে ভাটা শুরু হয়ে গেছে তখন। এইবার জানো তো, যখন ওইদিকে পৌঁছালাম আমি দেখছি আমি কোথায় যাব, ওই তেলতেলে অ্যালুভিয়াল সয়েল, তেলতেলে। আইলাম এবার কি করে যাব, বললো যে ওই তো দেখুন আসছে, দেখি এর লাঠির নিচে দুটো ঝুড়ি, তারা আসছে। তাই বললাম যে ওই লাঠিটা নেব আমি, বললো না না আপনি ঝুড়ির মধ্যে বসবেন। আর শীতকাল, আমি আর আমার ভিলেন তপনদা, উনি একটাতে বসলেন আর আমি আমার
জ্যাকেট, প্যান্ট, শার্ট, জুতো, মোজা, টুপি, ভীষণ ঠান্ডা তো মাঘ মাসে। আমি এরম করে বসে আছি আর কৃষ্ণ নাম করছি। তো তো আমি দেখছি লোকটার প্রথমে এই কাফ অবধি, ওই কাদায় ঢুকে কাদা, গেছে। তারপরে হাঁটু অবধি, তারপরে থাই অবধি, আর ও তত উঁচু করে দিচ্ছে আর আমি কৃষ্ণ নাম ডেকে যাচ্ছি। আর বলছি কি, বাবা আর যেও না, থাক 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 থাক। বলে না না, ও কিছু না, এই যে তোমার অপটিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টে না ওই সামান্য মেয়েটা দুর্গা হয়ে যায়, বুঝতে পেরেছি, এবং আমার অন্যান্য চরিত্ররা যে ভিলেন সে সত্যি অসুর হয়ে যায়। মানে ওটা একটা একটা থার্ড থিয়েটারের মতো, ওটা সবাই মিলে এরকম হয়ে গেলাম। তো মানে আমার স্বামীর জিভ কেটে দিয়েছিল বলে আমি আমি মানে আমি কিছু মনে পড়ছিল না। তারপরে সেই গানটা গাইছে, ইয়া দেবী সর্বভূতেষু, তখন আমি আবার আমার আমার হাতে সেই নাচ ফেরত এলো। তা আমি সেই নাচলাম, নেচে ওই এই তালে তালে, ওই দুর্গার তালে তালে, খুব মানে লোকের গায়ে কাঁটা দিয়ে উঠতো। তারপরে আর আমার যে বাবা যে পাগল হয়ে গেছিল, সেই বাবা আমাকে মানে করছে, আরতি করছে। আরতি করছে। ও মা, তখন না সব লোক উঠে আসতো। এবার আচ্ছা, দিকে মানে যে যাত্রা যারা ঝুড়িতে, দেখতে গেছেন তারা হ্যাঁ, সবাই? এবার যে ঝুড়িতে আমাকে নিয়ে আসা হয়েছে, সেই ঝুড়ি ভর্তি ফুল বেলপাতা, আমাকে ওরা পুজো করছে। তা আমার না মানে কাঁদবো নাকি নাকি আপ্লুত হব, কি হব ভেবে পাচ্ছি না। তা যাই হোক, ওইটা সব পড়ে টরে সবাই খুব খুশি হলো, আমাদের মিষ্টি ফিষ্টি খাওয়ানো হলো। এরপর ফেরাটা সন্দেশখালি আমার মনে থাকবে। ফেরাটা আমরা অনেক ওপরে উঁচুতে। তো আমি বলছি এবার কি করে যাব, একটা বড় ডিঙি, অ্যালুভিয়াল সয়েল, প্রাত প্রাত করে পেছল একটা। বলে আপনারা মেয়েরা উঠে পড়ুন, আর ভিলেন যিনি, তিনি খুব নামকরা অভিনেতা, তাকে ওরে বসতে বললো। হ্যাঁ, উনি ওখানে বসলেন, আমাদের মোটাসোটা একজন মহিলা ছিলেন, সে এখানে বসলো, মাঝখানে আমাদের একটা ম্যানেজার বসলো, আর বাকিরা সবাই দেখছে যে কি করছে দিদিকে। আমি আবার কৃষ্ণ নাম ডাকছি, কি করবে এবার এরা আমাকে। ওখান থেকে একটা হেইয়া করে আমাদের ডিঙিটা ঠেলে দিল। ঠেলে দিল ওপরে, পুরো পূর্ণিমার চাঁদ, জানো তো, পূর্ণিমা ছাড়া তো হয় না এই সমস্ত শোটো। ওখান থেকে সাত করে কত ওপর থেকে নিচে, আর জলের মধ্যে ধমাস করে পড়লাম, দেখি আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমাদের টেনে টেনে তুলে, মানে মানে তো জীবন হাতে নিয়ে কাজ করা। এই যে অপটিকটা হচ্ছে দৃশ্যমানতা, যেটা বলছি, যেটা নিয়ে আবার চলে আসছি। আবার তুমি রাজনীতি আনবে, তাই তো? এইটা ইম্পর্টেন্ট। মানে আমি যেখানেই যেতাম, ওই যে দুর্গা আসছে, ওই যে সেই উকিলটা আসছে যে কিনা কালো চাদর পরে সওয়াল করেছে। এই দৃশ্যমানতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো নাটক থিয়েটারে ভালো চলে, তবে ভাবো, রাজনীতিতে কিন্তু এখন অভিনেতা অভিনেত্রী বেশি। কিন্তু সেই অভিনেতা অভিনেত্রীরা কী করছে বলো তো? আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি হয়নি, টলিগঞ্জ ইন্ডাস্ট্রি। সবাই যখন বলেন এটা ইন্ডাস্ট্রি, আই ফিল সো অ্যাশেমড। কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি নয়, কেন আমাদের বলছো ট্রেড। এটা? এটা যদি ইন্ডাস্ট্রি হতো, তাহলে ইন্ডাস্ট্রি যে সমস্ত ঘটনাগুলো থাকে না পরপর, তাহলে পাপি অধিকারী আফটার অল দিস ইয়ার্স আমি পেনশন পেতাম, আমি মেডিক্স পেতাম, আমার ছেলেমেয়েরা পেত, আমি অনেক সুস্থ থাকতে পারতাম। আমি মানে মেন্টালি তো মনে হয়, ইস, এতগুলো লোক আমার কাজ বন্ধ করেছে, তা আমি অন্য কাজটাও করতে পারতাম, এবং এই কাজটা থেকে আমার পেনশন আসতো। আমি তো কাজটা করেছি, এই যে হাজার হাজার শোজ করেছি, এই যে এতগুলো ছবি করেছি, এতগুলো থিয়েটার করেছি, এত রেডিও নাটক করেছি। ইনফ্যাক্ট আমার আমার জীবনটা একদম জড়িয়ে আছে এই কর্মে। তো কর্মযোগটা হলো, অথচ যখন ভক্তিযোগে রইলাম, তখন সেই ভক্তিটা তাহলে আমি কী ভাববো, আমি কী ভাববো সেই মানুষের প্রতি, যে মানুষরা আমাকে আজকে পাপী অধিকারী বানিয়েছে, সেই সংবাদের লোকেরা যারা আমাকে পাপী অধিকারী বানিয়েছে, তাদের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি। কিন্তু মানে আই এম নট রিওয়ার্ডেড। যদি এটা ইন্ডাস্ট্রি হতো, তাহলে আমরা সেই রিওয়ার্ডটা পেতাম। তুমি প্রশ্নটা কখনো করনি সামনে থেকে, যখন তোমার বয়স কম ছিল? না না, আমি সবসময় বলেছি, সবসময় তো, যেমন মরিচঝাঁপি কেন হলো, কি হয়েছিল, যখন যেমন কোনো উত্তর নেই, তেমনি আমাদের ইন্ডাস্ট্রিটা কেন এখনও ইন্ডাস্ট্রি হলো না, সেটারও কোনো উত্তর নেই। বুঝতে পেরেছো তো? সো পাপী অধিকারী ইন ওয়ান ওয়ে, আমি অনেক প্রশ্নের উত্তর পাইনি। কিন্তু তুমি তো ধরো, আমরা যদি দেখি তোমার কেরিয়ার গ্রাফটা যদি দেখি, তুমি যখন বড় পর্দায় চুটিয়ে অভিনয় করছো, সুপারহিট
ছবি দিচ্ছ, তারপরও তোমাকে কিন্তু সেইভাবে দেখা গেল না, এটা তো উচিত ছিল না না। আমি এটা তো তখন রাজনৈতিক দলও তখন আলাদা। তখন আমি তোমার একটা কথা বলছি, আমি না অনেক কটা বাইরের ছবি করেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমি তো ট্যামিল করেইছো। ছবি করেছি, ভোজপুরি ছবি, সমানে ওড়িয়া ছবি করেছি, সমানে অন্যান্য ভাষার ছবি। আমার একটা ভোজপুরি সিনেমা, আম, গঙ্গা হামার মাই, অনেকে ছিল, সুজিত সাব ছিলেন, তারপরে বেবি নাজ ছিলেন, তারপরে এই মনোজ যিনি এখন সাংসদ তিনি ছিলেন, আরও অনেকে ছিলেন। তো অনেকে অনেকে, তো সেই ছবিটা এত হিট হয়ে গেল সে আর নামছে না। তখন অনেক কটা ভোজপুরি ন্যাচারালি যা হয় আর কি, কেউ হিট করলে, যেমন সোনার সংসার আমার হিট করেছিল, আমার প্রথম ছবিটাই হিট হয়েছিল বাবা। আপনারা আমাকে হিট করে দিয়ে, ইট র্যান টু প্যাকড হাউসেস ফর মোর দেন 3 months টুগেদার। না না, শুধু তাই সেটা কেন, তোমার বিবি পায়রা তো আজও। সেটা, হ্যাঁ সেটা আজও। এখন তো এমন কোনো রিলে দেখা নায়িকা যায়, নেই, এখন তো এমন রিলেও দেখা এমন যায়। কোনো নায়িকা নেই যে এই গানটির সাথে নাচেনি। এবং ওইটা ওই যে ব্যান্ডের প্রথম ওইটা হচ্ছে কনসার্ট। তো সেটা নিয়ে আবার ছবিও হচ্ছে। আচ্ছা ভাবো, এটা নিয়ে ছবি হচ্ছে, কিন্তু যারা করছে সেই প্রডিউসার একবারও আমাকে বলেনি। আমি, ওদের অফিসটা জাস্ট আমার পাড়ায়, এই মানে ওই গল্ফ, আমরা তো গল্ফ গার্ডেন্সে থাকি, তারা একবারও মনে হলো না যে পাপিয়া অধিকারী তো এখানেই থাকে, তাকে থ্যাংক ইউ জানানো বা একটু ডাকা বা এই। আমার না মানে অনেক কিছু খুব অবাক লাগে। আর এটা ঠিক বঞ্চনা করা নয়, এটা অবহেলা করা। তো এই অবহেলা, এটা যদি ইন্ডাস্ট্রি হতো তাহলে হতো না। ইটস স্টিল আ ট্রেন্ড। তার মানে তুমি বলছো যে মানে টলিউড কোনোদিনই ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারলো কোনো না? দিন না। ওই যে লোকে বলে ইন্ডাস্ট্রি, কিসের ইন্ডাস্ট্রি? যত বড়ই লোক হোক না কেন, সে কিসের ইন্ডাস্ট্রি? এটা ইন্ডাস্ট্রি নয়, ট্রেডিং হয়। ইন্ডাস্ট্রি সমস্ত, যদি আপনারা ইকোনমিক্স যদি জানেন যে ইন্ডাস্ট্রি হতে হলে কি হতে হয়, ইটস নট দেয়ার। আমি চ্যালেঞ্জ করে বলছি। এবং এতগুলো তাপস পাল থেকে শুরু করে কত, তাপস পাল তো সবাইকে নিয়ে গেল, মমতা ব্যানার্জি তো তাপস পালকে দিয়ে সবাইকে নিয়ে গেল, এবং গামছা নিংড়োতে নিংড়োতে সুতো বেরিয়ে যায়। তাপস ঠিক সেইভাবে সুতো বেরিয়ে উনি ছিলেন না, উনি আর রইলেন না। হি হ্যাড বিন সাচ আ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, মানে কিন্তু এত মিষ্টি এত ছেলেটা। ভালো একজন হ্যাঁ, অভিনেতা, তাকে তুমি বুঝতে যদি পারো। ভালো ভাবো দিদি, উনি এত ভালো একজন অভিনেতা, আমরা ছোটবেলায় দাদার কীর্তি, ওনার যা যা ছবি রয়েছে আমরা দেখে বড় হয়েছি, কিন্তু কি ভয়ঙ্কর একটা পরিবর্তন ওনার মধ্যে হয়ে গেল। তুমি তো মানুষটাকে সামনে এটা থেকে রাজনীতি, আমরা দেখেছো, ভীষণ বন্ধু কেমন ছিলাম, মানুষ ছিলেন? ভীষণ ভালো মানুষ। এটা একেই বলে রাজনীতি। এই যে ঘটনাটা তোমরা যেটা শোনো না, সেটা একটা এইরকম যে ধরো আমরা এইরকম কটা লোক বসে আছে, এই কটা লোকের মধ্যেই হয়েছিল। কত লোক তো কত কথা বলে। তাপস কিন্তু জানতো না এটা রেকর্ডেড হয়েছে, এবং ওটা একদম আউট অফ দ্য ব্লু জানতে পেরেছে। এবং সব থেকে বড় কথা, সে তো আমরা জানলাম, আমরা চিৎকার করলাম, তাপসের নিজের পরিবারের কথা ভাবো, ওর একটা মেয়ে, একটা বউ, সব ঠিকঠাক, তখন বউ অনেক কাজ করছে নন্দিনী রান্নাঘরে। ও তো হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো। তুমি ভাবো একটা ছেলে মানসিকভাবে কোথায় চলে গেল, এবং ভাবতেই পারছে না যে ওটা রেকর্ডেড হয়েছিল এত বছর আগে। এবার ওর উপর দায়িত্ব ছিল যে সমস্ত মোটামুটি টলিগঞ্জের লোকজনদের আনা, এবং তাপস হ্যাড বিন সাচ আ গুড ফ্রেন্ড অফ এনিবডি। কিন্তু ও কোথাও দিদি সবাইকে আমার নিয়ে এটা এসেছিল। ব্যক্তিগতভাবে মনে হয় যে রাজনীতি করতে গেলেই কি খারাপ কথা বলতে হবে? কি দরকার? দরকার নেই তো। উনি আমিও যদি তো ওই কথাটা বহুদিন না বলতেন, আমিও তো আজকে বহুদিন উনি ধরে রাজনীতি করছি না। দেখো, কেউ যদি ইনস্টিগেট করে দিল, তখন আমাকে কিন্তু মেরেছিল, আমাকে মেরেছিল যথেষ্ট। একটাও খারাপ কথা আমার মুখ থেকে বেরোয়নি। এবং যে খারাপ কথা আমি কানে শুনেছিলাম, তো আমি কোনোদিন ওই এত খারাপ কথা শুনিও নি। মানে আমাকে পুঁতে দেওয়ার আগে কি কি ওরা বলেছে, মানে এইরকম এইরকম ভাষা ব্যবহার করেছিল, আমি না একটু রিয়্যাক্ট করিনি। এবং তারপরে যখন তোমাদের যে জার্নালিস্টরা আমার কাছে সন্ধেবেলা এসেছিল, তা আমি বলতে পারতাম যে এক্ষুনি ওদের অ্যারেস্ট করো, কিন্তু আমি জানি কেউ অ্যারেস্ট করবে না ওদের। তাই আমি বলেছিলাম ঈশ্বর ওদের সুমতি দিন। তো আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একজন মানুষ। তো ওরা আমাকে বলেছিল, মানে তখন ভগবান বেঁচে ছিলেন, আমাদের যিনি মানুষ, যিনি আসল, তা উনি বলেছিলেন, জানো তো স্বামীজি একটা কথা বলেছিলেন, তোমাকে কেউ 1 থাপ্পড় মারলে তুমি 10 থাপ্পড় ঘুরিয়ে মারবে। তো হয়তো ফিজিক্যালি মারতে পারছি না, কিন্তু আমি 10 থাপ্পড় মারার জন্য এখন রেডি।
মানে আমার কাছে সেই অস্ত্র শস্ত্রগুলো আমার মগজে আছে। সো আই এম দেয়ার, মানে এখন আমি তৈরি। আজকে তো দিদি ধরো এই রাজনৈতিক একটা পার্থক্য রয়েছে তোমার এবং বর্তমান শাসক দলে, কিন্তু যখন তোমারও অনেকটা অল্প বয়স ছিল, যে সময় তুমি সুপারহিট ছবিগুলো দিচ্ছিলে, তারপরেও তুমি বাংলা সিনেমায় তোমাকে সেভাবে আমরা অতটা বেশি দেখতে পেলাম না, পাওয়ার কথা ছিল। কেননা তোমাকে যারা পছন্দ করে তারা বারবার এই প্রশ্নটা তুলেছে। এটা তখন কেন হলো? তখন এটা ওটা হওয়ার একটা পেছনে পলিটিক্স, কারণ আমাদের কি? ট্রেডে ওই পলিটিক্সটা আছেই। সেসব সেসব কথা বললে না অনেকে ডিমিন করা হয়। একটু বলো। সেগুলো নাই বললাম, নাই বললাম। ধরো একটা ছবি, সেখানে তোমার কাস্টিংটাই কারেক্ট। এবার কেউ এসে আমাকে বলল যে এই ওটা তুমি করবে, কিন্তু ওটা তোমাকেই করতে হবে। এবার আমি যোগাযোগ করে রোলটা আমি নিয়ে নিলাম। তখন না এইরকম ছিল না, এত মেকআপ আর্টিস্ট, এত এত লোক ছিল না তখন। এই ম্যানেজাররা আর দু একটা ডিরেক্টর, তাদের অ্যাসিস্ট্যান্ট, তারা মিলে এবং প্রডিউসারের যদি একটু কোনো সে থাকতো, তারা মিলে কিন্তু এই কাণ্ডটি করতো, মানে কে কোনটা করবে। সো আমার তো সারাক্ষণই আমার মা থাকতেন আমার সঙ্গে। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার কাছে কখনো কোনো অফার আসেনি, এই আসেনি? তো মা তো রয়েছে, সারাক্ষণ মাই কথা বলতেন। সো আমার ওইগুলো কখনো হয়নি। সেই কারণে হয়তো সুযোগও কম পেয়েছো। দেখো, আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। আমাকে আমার মতো একজন মানুষ এত সুযোগ দিয়েছে, ছবিতে বলো, থিয়েটারে বলো। যাত্রা 23 বছর কাজ যাত্রা তো করেছি। তোমার যাত্রা কুইন এই নামটা আছে তো তোমার। হ্যাঁ, আরও সব নানা রকম বলে টলে, ও সে আমার বলতে নিজেরই খারাপ লাগে। যাত্রায় আমি খুব মানে আমি মানুষের বিশ্বাস, আস্থা ভাজন হয়েছিলাম। আস্থাটা অর্জন করতে হয়, তার জন্য না প্রচুর প্রচুর আমাকে পরিশ্রম করতে হয়েছিল। এক একটা গান, ধরো একটা গান কতক্ষণের হয়, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, আমি 4বার ড্রেস চেঞ্জ করে করে ঢুকতাম। ওপেন যাত্রা, বুঝতে পেরেছ? মারাঠি তো, তো শাড়ি, তো প্যান্ট শার্ট, তো এমনি যেটা আমি পরেছিলাম, মানে এইরকম, বুঝতে পেরেছো তো? মানে ভয়ঙ্কর পরিশ্রম করেছিলাম, নাচ গান অভিনয়, মানে কন্টিনিউয়াসলি। তুমি জীবনে চুটিয়ে কাজ করেছো, হ্যাঁ। কাজের তোমার অভাব হয়নি না কোনোদিন। না না কিন্তু না। ওটাই আফসোস যে তুমি বড় পর্দায় হ্যাঁ, তোমাকে যখন আরো অনেক বেশি ধরো দেখতে পেতাম আমরা ধরো চাইলে। একটা চরিত্র যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যায়, তোমাকে একটা মজার কথা বলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যায়, তো সেই রকম চরিত্রগুলো আমার কাজ অবধি আসার আগেই ঘুরে গেছিলো কোনোভাবে। তো আমাকে আমার আমার ইউনিভার্সিটি, স্কুল কলেজের বন্ধুরা না আমাকে আমাকে ওরা খুব প্রাউডও ছিল যে আমি এই কাজটা করছি। আমাকে না ঠাট্টা করতে শুরু করলো, কী রে তুই, তোকে বড় বড় লোক শিখিয়েছে, গণেশ মুখোপাধ্যায় শিখিয়েছে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শিখিয়েছে, মানুষ বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, কত কত লোক তোকে, সত্য বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এত লোক তোকে শিখিয়েছে, আর ইয়েটা অন্য লোকের কাছে চলে যাচ্ছে অ্যাওয়ার্ডটা। ইস, ওই ওই রকম মেয়েটা, ইস। তাহলে আচ্ছা, মেয়েটা আমি তৈরি করব। আর তুই তৈরি করবি? গেলাম, হ্যাঁ দেখ না, মেয়েটা আমি তৈরি করব। তো আমাকে এটা তো মানুষ দেবে আমাকে, তো এইটা তো হয়ে গেছে, এবার দাঁড়া না। বলে আমি গ্লাস ফাইবার ওই মোলটা আমি ফেলতে পারি। গ্লাস ফাইবারের এত বড় ওই যে অ্যাওয়ার্ডটা থাকে না, ওই অ্যাওয়ার্ড দুটো তৈরি করলাম। একটা আমার ফ্যামিলিকে দিলাম, একটা আমি নিজেকে দিলাম। আমার বাড়ির, মানে আমার এটা বড়, তো দুটো দরজার এই এক এক হল থেকে আরেক হলে যাওয়ার ওইখানটা আমি ওই মেয়েটাকে তৈরি করে দাঁড় রেখে করিয়ে দিলাম, দিয়েছো। দাঁড় করিয়ে দিলাম। আর একটা আমার স্বামীর ঘরের পাশে, ওটা একটা বাল্ব দিয়ে দিলাম, মেয়েটার মাথার উপর একটা বাল্ব দিয়ে দিলাম। তো ওদের বলে আয় তোরা, ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলাম। তাহলে এই দেখ আমি পেয়েছি, আমি নিজেকে নিজে অ্যাওয়ার্ড পুরস্কারটা করেছি। দিয়েছে। হ্যাঁ। সো আই নো হাউ টু ট্যাকল উইথ ফলস এনার্জি। ওই এনার্জিগুলো আমার দরকার নেই, কিন্তু কোথাও না কোথাও একটা কষ্ট হয়, সেটা আমার নিজের। ঠিক কষ্ট নয়, আমি ঈশ্বরকে বলি যে তুমি নিশ্চয়ই আরও অনেক কিছু ভালো ভেবে রেখেছো আমার জন্য। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। না, তুমি এদিকে পাওনি, কিন্তু তুমি যাত্রার দিকে মানে মানুষের অনেক, আশীর্বাদ আমি ভরে হ্যাঁ পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, বেস্ট অ্যাক্টর অনেকবার পেয়েছি, আমি ওগুলো করেছি। হ্যাঁ, ওই একাডেমি জগৎটা অ্যাওয়ার্ড। কতটা আলাদা দিদি, তুমি এই যে বড় পর্দার পাপিয়া অধিকারী,
এবং যখন তিনি যাত্রা করতে যাচ্ছেন সেই পাপিয়া অধিকারী, কতটা পার্থক্য, নিজেকে কতটা বদলাতে হয়? বদলাতে হয় মানে একটু প্রথম কথা পরিশ্রমটা না একটু মানিয়ে নিতে হয়। ওটা তো প্রত্যেক দিন। ধরো আজকে তুমি সন্দেশখালি করলে, কালকে তোমাকে বহরমপুর যেতে হচ্ছে। ভয়ঙ্কর জার্নি। হ্যাঁ, পরশু তোমাকে আবার নর্থ বেঙ্গল যেতে হচ্ছে। মানে এই রকম। তবু প্রথম দিকে না আমার যে সমস্ত প্রডিউসাররা ছিলেন তারা একটা নাগাড়ে করে রেখেছে নর্থ বেঙ্গল, তাহলে তুমি আগে কৃষ্ণনগর যাও, তারপরে তুমি আরেকটু ওপরে ওঠো, তারপরে আগে ওপরে ওঠো, তারপরে কালিম্পংয়ে। আমি কালিম্পংয়েও শো করেছি। হ্যাঁ, প্রচুর বাঙালি থাকে ওখানে। তো যাই হোক, তারপরে পরবর্তী দিকে আর ওসব হতো না, যেখানে যা শো পাওয়া যাচ্ছে করো। কিন্তু অ্যাসামটা আলাদা। অ্যাসামে তুমি যখন যাচ্ছ তুমি আর ব্যাক করতে পারবে না, এরকম। প্রচুর শো করেছে। অ্যাসামে জানো তো ভূপেনদা গাইতেন, আমি নাচতাম। না, ওখানে তো ওনার মানে মানে ওইটা একটা দারুণ ব্যাপার ছিল। তো ওনার সব বিস্তীর্ণ দুপারে গঙ্গা, অনেক গান, অনেক গান, দোলা এ দোলা, সে সমস্ত গানগুলো গাড়িতে যেতে যেতে উনি বলতেন এই এই গানগুলো আমি গাইবো, হ্যাঁ তুমি পারবা তো? আমি বললাম, হ্যাঁ আমি ওনার পারবো। গলাটাই তো ইউনিক না, ইউনিক ইউনিক, মানে অনেক একবার কাজ শুনলে করেছে। মানুষ ভুলবে না। না, আর বাপ্পিদার ব্যাপারে একটা বলি, বাপ্পিদা আমাকে খুব ভালোবাসে। মানে যখন বম্বে আমাদের শুটিং থাকতো, তো বাপ্পিদার বাবা মা বলতো তোমরা মাছের ঝোল ভাত এখানে খাবে। তো সব বাঙালিদের একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু বাপ্পিদার বাড়িতে ছিল আমাদের মাছ ভাত খাওয়ার একটা ব্যাপার। আর তারপরে প্রচুর গান। আর বাপ্পিদা বলতো জানো তো আমি বিশ্বের গান চুরি করি। বিশ্বের গান? বিশ্বের গান চুরি করা যায়? হ্যাঁ, ফোক, সমস্ত দেশের ফোক, সমস্ত দেশের ফোক আমি ওই ওই এসেন্সটা নিয়ে নিতে পারলাম। সেটা তো চুরি বলেন না, চুরি নিশ্চয়ই। ওই এসেন্স আমি কোত্থেকে পাবো? ওই যে বাপ্পিদা যে এত সুন্দর, মানে তার, তুমি শোনো, দুম করে তো চুরি করা যায় না, আগে তো ব্যাপারটা জোগাড় করতে হয়। একটা চোর একটা পাড়ায় যখন ঢোকে তখন তো বুঝতে পারে যে এইখানে এই এই বাড়িতে এইটা পাওয়া যাবে, ওই বাড়িতে এটা পাওয়া যাবে। কোন দেশে কোনটা পাওয়া যাচ্ছে সেটা তো না, কোন দেশের কোনটা ইউনিক, ইউনিক। তুমি ভাবো সেই, মানে উনি এরকম বলতেন। এরম বলতেন। আর মাছ ভাত খেতে খেতে খুব গল্প হতো। তো ওনার একটা স্টুডিও ছিল, সেখানেও আমাদের খুব আনন্দ হতো। আমার মা ছিলেন, আমার মা তো মানে বাপিদার ফ্যান। এবার মায়ের অভিনয় বলতো যে দিদি ওটা শুনবো। ও আমার মা তখন ওই ব্ল্যাঙ্ক ভার্সে, দেখেছেন মহারাজ 10 দিক আলো করে ঘনদৃপ্ত বিদ্যুতের শিখা, শুনেছেন মহারাজ এলো ঝড় উদ্দাম উত্তাল। আর মার গলাটা একদম ভারী উঁচুতে, ওইগুলো শুনতে খুব ভালোবাসতো। তো আমাকে বাপিদা বলেছিল শোনো তোমাকে আমি কিছু কীর্তন গিয়ে দেবো, তো ওই কীর্তন তুমি তোমার ছেলের ছেলে বসে খাবে। তাহলে কীর্তন, কীর্তন দেবে? কীর্তনই দেবে তো? বলে হ্যাঁ তুমি কৃষ্ণ ভক্ত, তোমাকে আমি কীর্তন দেব। তারপরে ওই উনি আমাকে ওই যে ওই গানটা, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ওই সিনেমার গানটা, সেটা সুপার ডুপার হিট হয়ে গেল। রাখিজি ছিলেন, আর হাসিদি ছিলেন, আমি ছিলাম, চিরঞ্জিত ছিল। ও চিরঞ্জিত ওই আসে না ঢং ঢং করতে, তাই যদি হয় তবে কেন এত অবিচার, অপরাধ করে কেউ সাজা হয় কার, কোনো অভিযোগ নেই মনে কোনো খেদ নেই, সব ছেড়ে নিয়েছি গো তোমারই চরণ, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ। হরি বল। কি সুন্দর গান করো তুমি। তো বুঝলে আমি না আবার কীর্তনও করি হ্যাঁ, সেটা তো সব জানি। জায়গায় জায়গায় গিয়ে। আমি রামায়ণ মহাভারত থেকে, যে এই যে রাম, শ্রীরামচন্দ্রকে সবাই বলে যে তার সৎমা কইকেয়ী তাকে বিসর্জন দিয়েছে,
তা তো নয়, কারণ রামচন্দ্র তো ত্রেতা যুগের নারায়ণ, তাকে তো মুক্ত করতে হবে, সবাইকে মুক্ত করতে হবে। রাবণকে মুক্ত করতে হবে, মন্দোদরীকে মুক্ত করতে হবে, সবাইকে, অতগুলো রাক্ষস, শবরী, অহল্যা, সবাইকে মুক্ত করতে হবে। তো তাকে তো ওই রাজপ্রাসাদের মধ্যে পড়ে থাকলে চলবে না। তো এইবার আম, মাকে বলছে, মা কালকে তো আমার অভিষেক, এগুলো আমি করি স্টেজে। মা কালকে তো আমার অভিষেক, তো তুমি বাবাকে বলবে যে তোমার যে পুরনো যে প্রতিজ্ঞা ছিল, তুমি সেই প্রতিজ্ঞাটা পরিপূর্ণ করতে বলবে। মা বলছে, আমি কি বলবো? তখন এত কইকেই ভালোবাসতো শ্রীরামচন্দ্রকে, অন্নটা উনি মেখে দিলে রামচন্দ্র খেতেন। বলতেন যে তুমি ওই খাওয়াচ্ছিল, বলে মা তুমি হাতটা একটু সরাও, আমি তোমার মুখটা দেখতে চাই। তা তোমার কিন্তু এই কাজটা করলে এই এই পৃথিবীতে তোমার নামে আর কোনো মেয়ের নাম হবে না, এইটা তোমায় মেনে নিতে হবে। তুমি কী করতে হবে বল না? বলে তুমি বাবাকে বলবে যে তোমার ছেলে ভরতের অভিষেক হবে কালকে, আর আমাকে বনবাসে পাঠিয়ে দাও। তখন শুনেই কইকি অজ্ঞান হয়ে গেছে। তখন তাকে অনেকবার অজ্ঞান হয়ে যায়, তখন তাকে উঠে জল ঠল দিয়ে বলছে, মা আমাকে তুমি বেঁধে রেখো না, এটা আমার কারাগার, রাজবাড়ি হচ্ছে আমার কারাগার। তো রাজবাড়ি কারাগার হলে তো আর রাজবাড়িতে থাকা যায় না। এবং কইকেয়ী যখন কনভিন্সড হলো, তখন রাজা দশরথকে বললেন যে এগুলো আমি না বলি স্টেজে খুব সুন্দর করে, মানে হরে কৃষ্ণ গানটা হতে থাকে, আর আমি আমি বলতে বলতে কিন্তু খুব ইমোশনাল হয়ে যাই। কারণ রামচন্দ্র যাচ্ছেন ওখান থেকে, সীতা মাতা এবং লক্ষ্মণ ওর সঙ্গে যাচ্ছে, তার সমস্ত সব তোমার ওদের যে প্রজারা তারা পেছন পেছন যাচ্ছে, তখন প্রজাদের ঘুম পাড়িয়ে তখন আবার ওখান দিয়ে চলে এসছে। এই সমস্ত করতে করতে অহল্যার সাথে দেখা হচ্ছে। শবরী এতদিন ধরে প্রতীক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছে, শবরী নিজে কুল খেয়ে খেয়ে সেই এঁঠো কুল ওকে খাওয়াচ্ছে, তখন সবাই বারণ করছে, তখন যে না না ও তো আমার ভক্ত। এগুলো এগুলো তুমি সবটা স্টেজে ফুটিয়ে তুলবে? হ্যাঁ, আর হরে কৃষ্ণ মাঝে মাঝেই করি। হ্যাঁ, আমি এই যে তোমার সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি যে তোমার এক্সপ্রেশনগুলো, মানে অভিনয়টা না তোমার রক্তে। ও বাবা, সে তো আমার মা, মা, আমি যখন দাদু, পেটের মধ্যে ছিলাম, তোমার আমার মায়ের মা, দাদু, সবাই। আমার মায়ের বাবা, তার বাবা, আমি এবং আমার বাচ্চারা পার্শালি, হ্যাঁ তারা পেছনে কাজ করে, কিন্তু আমরা সবাই এই শিল্পের সঙ্গে আছি। একটা কোথাও না কোথাও তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকলে ইউ বিকাম আ ডিফারেন্ট পারসন। ঠিক 10টা-5টার মতো লোক আমরা, ওই মানুষ আমরা নই। মানে 10টা-5টায় কী হয়, একটা কিছু পাওয়ার একটা ইচ্ছে, এইটা আমি পাবো, এইটা দিয়ে আমি আমার সংসার রাখবো। কিন্তু আমাদের না, মায়ের ছিল, বাবার ব্যবসাটা যখন ফেল করলো, তখন কিন্তু মা কি প্রচণ্ড পরিশ্রম করে আমাদেরকে বড়, ছোট আমরা 4 ভাই বোন, কি প্রচণ্ড পরিশ্রম করে মানুষ করেছেন, বাবা যতটা পেরেছেন করেছেন, কিন্তু আমরা সেই স্ট্রাগলটা একটুও স্ট্রাগল মনে হয়নি। তার মানে তোমাকে অভাবও দেখতে হয়েছে জীবনে? সেই অর্থে অভাব নয়, কারণ আমাদের বাড়ি ছিল, তো আমি বললাম না খুব বড় বাড়িতে আমাদের, সেখানে একটু ভাড়া টাড়াও আসতো। যাই হোক, মানে খুব অভাব দেখিনি, বা খুব বৈভবও দেখিনি, সেইটা দেখিনি। কিন্তু আমার মেয়েরা যখন হলো, তখন তো আমি নিজে, আমি এবং আমার স্বামী ভীষণ পরিশ্রম করে একটা জায়গায় দাঁড় করিয়েছি দুজনেই। এবং একটা জিনিস, আমার স্বামীর সঙ্গে এতদিন থেকে যাওয়ার একটাই কেমিস্ট্রি, উই রেসপেক্ট ইচ আদার। বন্ধুত্ব, ওটাও আর একটা বড় পয়েন্ট। ওই যে বন্ধু, মানে ওই বন্ধুত্বটা, এই তুমি কোথায়, তুমি আমি আমি উনি আমাকে তো 2-3 জন লোক দিয়ে দিয়েছিলেন। মানে আমার ব্যাপারটা আর একটা মজার কথা শোনো, তখন তো অল্প বয়স, আর ভালো সুন্দর দেখতে হিরো, তো মায়ের জন্য তো কেউ ঘেঁষতে পারতো না, আর মা তো যেতেন। এবার যখন বিয়ে হয়ে গেল, ভাবলাম যে যাক, একটু ফ্রিডম পাওয়া গেল। একটু ফ্রিডম পাওয়া গেল। মা বললো যে আমি কিন্তু আর যেতে পারবো না, কিন্তু ততক্ষণে আমাদের একটা ম্যানেজারকে, মানে আমাদের নিখিল দাস, মানে আমার যে গোল্ডেন টাইমটা সব সময় কেউ না কেউ প্রোটেক্ট করেছে তোমাকে।
প্রোটেক্ট, ওটা প্রোটেক্ট বলে, ওটা তো হচ্ছে দারোয়ানগিরি। তো হয়তো কেউ এসে বললো, তখন তো মোবাইল টোবাইল ছিল না, চিরকুট ছিল, সেই চিরকুটটা হাতে হাতে দিতে মানে যে আমাদের কত প্রবলেম হতো। সেই চিরকুট, শোনো একটা নাটক আমরা করতাম, আমি আর বসন্ত চৌধুরী, পরমা বলে একটি নাটক। তো সেটা প্রথমে হতো রংমহলে, তারপরে ওরা রাতারাতি চলে আসে বিশ্বরূপায়। তো আমাকে আমাদের সেই প্রডিউসার মহিলা আমাকে বলছে, হ্যাঁ রে তুই কার সাথে প্রেম করিস? আমি বললাম বসন্ত চৌধুরীর সাথে। না, বসন্ত চৌধুরীর সাথে তুমি প্রেম করো না, তো ওর বয়স্ক লোক, তো ওটা বললে হয়তো আমি বেঁচে যাব। তো কার সাথে? তোর ড্রয়ারে ভর্তি চিরকুট। আমি বললাম এই রে, মানে ওখানে না একজন ছিল, দু একজন ছিল, আর তখন তো ওইসব না চিরকুট, চিরকুটে দিয়ে দিত, মানে আমি মনের কথা আমি- লিখে। হ্যাঁ, এবার আমি তো মানে একটা ইয়েতে উইটনেস ফর দ্য প্রসিকিউশনের বাংলাটা, তো ওটা দারুণ নাটক ছিল, দারুণ নাটক, ওরে বাবা। এবার আমাকে তো ওইখানে কি বলে কাঠগড়ায় দাঁড়াতে হতো, ওই কাঠগড়ায় না আমার হাতে সব চলে আসতো, আর সেগুলো আমি ওই ওই অন্যরা যখন বসন্ত জেঠু আগে বলতাম, তারপরে বসন্তদা, তারপর আমাকে বলছে তুই আমাকে বাসন্তী বল, তুই যা করছিস তুই বাসন্তী বল। জেঠু থেকে সরাসরি দাদা। সরাসরি মানে মা বাবার বন্ধু ছিলেন তো। যেটা বসন্তদার সম্পর্কে বলছি, হি ইজ সাচ আ মানে মার্ভেলাস অ্যাক্টর অন স্টেজ। মানে আমি না সবার সাথেই অভিনয় করেছি মোটামুটি স্টেজে, প্রচুর জ্ঞানীগুণী মানুষের সাথে অভিনয় করেছো অনেক। তুমি। ভানু জেঠুর সাথে অভিনয় করেছিলাম, ভানু বন্দ্যোপাধ্যায়, সে অপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব অভিজ্ঞতা। তারপরে যিশুর বাবা উজ্জ্বল দাদা, ওর সাথে অভিনয় করেছি, গীতা মাসির সাথে অভিনয় করেছি। তো এবার ভানু বুবরো জেঠু মানে তরুণ কুমারের সাথে অভিনয় করেছি, পরান্দার সাথে অভিনয় করেছি, মনু মুখোপাধ্যায় তার সাথে অভিনয় করেছি, টিটোদা, দীপঙ্কর দে যা করতো একটা সিনে ছিল, মানে আমি বিধবা সেজে থাকবো, মানে ওই লাইফ ইন্স্যুরেন্সের পয়সাটা নেবে বলে, তা আমি সাদা পোশাক পরে থাকতাম, সাদা শাড়ি পরে। এবার টিটোদা এসে মানে এক এক দিন এক এক রকম আমাকে হাসাবে, মানে এত পরিশ্রম করছি তো তাই আমাকে একটু হাসাবে। টিটোদা না মজার, মানে এত সুন্দর মানুষ। একদিন না গোটা একটা মুরগি, মুরগি পট 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 করছে, গোটা মুরগি নিয়ে এসেছে, আর আমি হাসবো না কি করব, বলছে তুমি আমার নাম সুলতা, সুলতা তুমি এখানে বারবার নিরামিষ খাচ্ছ, এই যে তোমার জন্য মুরগি হচ্ছে, আমাকে হাসানোর জন্যে। আর আমি হাসতে হাসতে এত জোর হাসি পেয়ে গেছে, হাসতে হাসতে আমি ভেতরে ঢুকেছি, সুলতা সুলতা এসো সুলতা, মানে আরও হাসাবে। মানুষরাও না, ওই যে শনি রবি বৃহস্পতিবার হতো, তা মানুষরাও ভীষণ মানে আগ্রহ করে আমাদের নাটক দেখতে আসতো। এইবার আমাকে শুক্লাদি আমাদের যিনি প্রডিউসার আমাকে বলছে যে তুই কটা লোকের সাথে বেছো, আলাদা আলাদা তো। তো আমি কিন্তু তমালকে বলে দেবো, তমাল মানে আমার স্বামী, তো ওটা তো আমার শনি রবি বৃহস্পতি, ওটা তো একদম মানে মানে 10টা 5টা ডিউটির মতো। সেই আসতাম 12টার সময়, এবার এদের সাথেই তো সারাক্ষণ রয়েছি, কে কখন আমার প্রেমে পড়েছে ওই দিয়ে দিত। হ্যাঁ, আমি আবার পড়তাম, পড়ে হাসতাম, আবার রেখে দিতাম, উত্তর নেই। আচ্ছা, উত্তর দাওনি না, কাউকে? উত্তর কাউকে দিই না। এখনো যদি কেউ আমাকে চিঠি লেখে আমি উত্তর দিই না। এই যে এত এসএমএস আসে, উত্তর দিই না। এটা কিন্তু বাপি অধিকারী খুব খারাপ অভ্যেস। খারাপ অভ্যেস। আপনাদেরও বলছি, আপনারা যদি আমাকে কোনো চিঠি লেখেন উত্তরের জন্য অপেক্ষা করবেন না, শুধু আমার মুখটা দেখে নেবেন, হ্যাঁ কি না বুঝিয়ে দেবো এক্সপ্রেশন দিয়ে। তো যাই হোক এবার সেইটা একটা খুব মজার আমার মনে আছে। তো আমি বলছি তুমি তমালকে কিছু বলো না যেন। না না, আমাকে বলতেই হবে, এ কে রে, তো এটা কার? আমি সব বসন্তদা, সব না, সব আলাদা আলাদা হাতের লেখা, সব আলাদা আলাদা হাতের লেখা। হ্যাঁ রে, চিরকুটে প্রেম হচ্ছে আমার এখানে। আগে তোমাকে কেউ চিঠি লেখে না? না না, আমি এত মোটা সোটা, আমাকে কেউ দেয় না। এই মজা করতাম খুব। তুমি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছো, উৎপল দত্তর সঙ্গে কাজ সবার করেছো, সাথে মানে কাজ এই করেছি। মহান মানুষদের সঙ্গে হ্যাঁ, একটু হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলো। ও বাবা, সে আর বলো না, ভানু জেঠুর সাথে অ্যাক্টিং, ওটা একটা ইংরেজি ডায়লগ ছিল, এক্সকিউজ মি, উড ইউ মাইন্ড টু ডান্স উইথ মি, এটা ছিল আমার ডায়লগ। তো এইবার ভানু জেঠু সবাইকে বলে, দেখেছো কল্যাণী, দেখেছো মেয়েকে কত পড়াশোনা শিখিয়েছে। আমি বললাম, আমার মার কথা কেন বলছো এখানে? না না, তুমি WITH কি উচ্চারণ করলে? আমি বললাম বেথ, দেখেছো এইটাই আমার থাকবে ক্যাপিটাল, এইরকম করে বলবি, ঠিক আছে? আমি পরতাম একটা ব্লু জিন্স আর একটা রেড এই একটা স্যাটিনের শার্ট, আর
উজ্জ্বল দাদা, মানে যিশুর বাবার সাথে একটা নাচ করতে করতে, তখনকার দিনে নাটক হতো, ওপরে ডায়াসে নাচ করতে করতে পুরো সিনটা। আর ওখানে বড় বড় সে সতীন্দ্র ভট্টাচার্য, তারপরে রমেন দা, তারপরে ভানু জেঠু, গীতা মাসি, ছন্দা মাসি, সবাইকে, দীপিকা মাসি, সবাই নিচে থাকতো আর আমাদের নাটকটা, আমাদের অভিনয়টা দেখতো, রোজ দেখতো, না দেখলেও পারতো। মানে এটা পিঞ্জর, মানে একটা রেস্টুরেন্টে সবাই এসছে, একটা সবাই ওদের দিকে তাকিয়ে আছে, মানে ওরা অন্ধকার আর আমরা। তো ভানু জেঠুর দারুণ মজার মজার গল্প বলি একটু। ভানু জেঠুর একদম গল্প, একদম বলো। ভানু জেঠু না, মানে আমরা আউটডোরে যেতাম, অনেক শো বাইরে হতো, আর ভানু জেঠু বাইরে গেলেই অন্য লোক, মানে ভাবা যায় না সেই লোকটা। এখানে কত ডিসিপ্লিন, ভালো যেত, একটু ড্রিঙ্ক করতে ভালোবাসতো, তো বাইরে গেলে বলতো আই মুক্তি, মুক্তি, মুক্তি। প্রথম দিন বুঝতে পারিনি, ছোট ছিলাম তো, কিসের মুক্তি, 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 মুক্তি। অলকা মাসি ছিল, অলকা গাঙ্গুলি, মানে আমার আমার অনুপ জেঠু, অনুপ জেঠুর সাথেও আমি অনেক নাটক করেছি। অনুপ জেঠুর স্ত্রী হচ্ছে অলকা মাসি। তো অলকা মাসি বলছে, দেখ না, দাঁড়া না, দিনের বেলা দেখেছিস কাউকে মাল খেতে? আলাম মাল। তখনও না, মানে অতটা বড় হয়ে যায়নি যে সব ওই এমনি কথা বুঝতে পারবো। তো বলছে, দেখ না, দেখ দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে ওই তখন তো শুরু হয়েছে, আর কি সুন্দর গান করছে, কি সুন্দর। আমি বলছি যে নজরুলের কবিতা আবৃত্তি করছে, ইংরেজি কবিতা আবৃত্তি করছে, মানে চিন্তা করা যায় না। আমি বোদেলেয়ার খুব ভালোবাসি, তো উনি বোদেলেয়ারের কবিতা আবৃত্তি করছে। আমি না ভানু জেঠুকে বলছি, এই মানুষটাকে তো আমি দেখিনি, এই লোকটা কে? মানে মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। মানে আর কত কথা যে আমাকে শিখিয়েছিলেন, বলে জানিস তো, বড়রা যখন অভিনয় করবে বা বড়রা যখন কিছু বলবে, একদম সব জানতার মতো থাকবি না, একদম নিষ্পাপ তাকিয়ে থাকবি, অনেক কিছু জানতে পারবি, অনেক কিছু শিখতে পারবি। এইটা না আমি আজকালকার ছেলে মেয়েদের মধ্যে পাই না। হ্যাঁ, আর আমি খুব কম বলতে চাই, তবু কেউ কেউ, এটা ফিল করো তুমি, এটা অনেকেই বলেছে আমার এখানে এসে। হ্যাঁ, যে সবটা শিখে আসা যায় না। এখনকার বাচ্চারা অনেক ভালো পড়াশোনা করে তোমরা আসছো, কিন্তু আহ, এই যে এই যে বড়দের কাছ থেকে যে শিক্ষাগুলো, এরা তো মানে লেজেন্ডারি। আমি সাবুদের সাথে, সাবিত্রী চ্যাটার্জির সাথে বহু অভিনয় করেছি, মাধবীদের সাথে। আমি না লক্ষ্য করেছি এত সুন্দর কথা বলে, কত কি শেখার। আমি তোমার এখানে না তো মনে পড়ছে না যে ছোট ছোট কথাগুলো, হাজার হাজার কথা। হাজার হাজার কথা বলেছি, এত এত শো করেছি, হাজার হাজার কথা। অনুপ জেঠু আমাকে একটা, ওই যে গানের যে অনুপ কুমার, গানে যে ইয়ে করে না, লিপ দেওয়া, তা আমাকে বলেছিল, শোন, কোথায় মিউজিক, কোথায় কি, মুখটা একটু জাস্ট নিচু করে থাকবি, ক্যামেরা যতই সামনে থাকবে এমনি করে মুখটা, গানটা এসে গেল এমনি করে মুখটা তুলবি, ঠোঁটটা তখন বোঝা যাবে না, আস্তে করে মুখটা তুলে দিবি। তো এইগুলো সব শেখা তরুণ মজুমদারের কাছ থেকে আমি যেটা শিখেছি। তরুণ মজুমদার বলতেন যে যখন তুমি স্টেজে, তখন তোমার এই যে এখানে যে সমস্ত ভেইনসগুলো, তুমি একটু অতি অভিনয় করলেও বোঝা যায় না, কিন্তু যখন তুমি ক্যামেরায়, তার মানে তোমার 1,000,000-তম 1,00,000-তম লোকটা তোমার সামনে, তখন এগুলোকে তুমি কন্ট্রোল করবে, কি করে কন্ট্রোল করবে শেখাতেন। ভাবো, তরুণ মজুমদারের ওই রকম একটা চেহারা, তো কি সুন্দর রোম্যান্টিক অভিনয় দেখাতেন। তুমি কি পেয়েছো, চমৎকার, অনেক কিছু পেয়েছো, কিন্তু এই চমৎকার প্রাপ্তি চমৎকার সব। তোমার প্রচুর। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সবসময় বলি যে তুমি আমাকে যা দিয়েছো, অনেক দিয়েছো। এই যে তুমি দুঃখ করছিলে, এই দুঃখটা অনেকেই আমার এখানে এসে করেছে যে এখনকার ছেলেমেয়েরা তারা আর শিখতে চায় না, তোমরা যা পেয়েছো আদায় করে নিয়েছো, এখন আর কারো আদায় করার ইচ্ছে নেই। আদায় এমনি ওরা বলতেন, জানো তো, মানে সেইভাবে আদায় করার মতো তো সাহসও ছিল না, একটু বলো একটু বলো, সাহসও ছিল না। কিন্তু এখনকার কি হয়েছে, ধরো জাস্ট এটা এরম করে বললে হতো না রে, এরকম তাকিয়ে আচ্ছা চেষ্টা করছি, কেউ ও যেটা বলছিল সেটাই বলল, বুঝতে পেরেছো?
তো এখন আমি আর সেই রকম না হলে আমি আর অত বলি না। বলা বন্ধ করে দিয়েছো? বলা বন্ধ করিনি, আমার বলা মুখ চলাপা থামবে না, কিন্তু কিন্তু এই আর কি, মানে বুঝে, মানুষ বুঝে বলি। বাচ্চাগুলো খুব আমার বন্ধু, কিন্তু কেউ কেউ অনেকটা শিখে এসেছে। যারা না অনেক স্ট্রাগল করছে, কলকাতায় মেসে থাকছে, তারা কিন্তু অনেক জানতে চায়, অনেক শিখতে চায়। তাদেরকে নিয়ে, এই যে এটা যদি ইন্ডাস্ট্রি হতো, তাদেরকে নিয়ে একটা ক্লাস হতো, যে এরা বাইরে থেকে এসেছে, তাদেরকে তো কাজ দেওয়া যাচ্ছে না, অল 20 days কি 25 days কাজ দেওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ হতো, তাদেরকে নিয়ে কাজ হতো, সেইটা তো ইন্ডাস্ট্রি বের করতো। অনেক কিছু, মানে এত আমাদের সিনেমা থিয়েটারের মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে, কই তারা তো কিছু করছে না, তারা তো কিছু বলছে না। আরও মানে আমাদের এটা মেধার বাস্কেট, বুঝতে পেরেছো তো? মানে আমাদের এই আমাদের বাংলা হচ্ছে মেধার বাজার। সেই মেধাগুলোকে না একদম মানে আরও বন্দি করে রাখা হচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এই কথাগুলো বলছিলে, তুমি শিখেছো অভিনয়টা, তুমি শিখেছো অনেক মানুষের কাছে শিখেছো এবং প্রচুর জ্ঞানীগুণী মানুষের কাছে শিখেছো। এই যে ধরো যারা শিখে অভিনয় করছে এবং যারা ধরো ট্রেন্ড নয়, তাদের মধ্যে কি সত্যিই পার্থক্য হয়ে যায়? দেখো, রোজ রোজ যদি তুমি একটা পাথরের উপর একটা কলসি রাখো, দেখবে পাথরটা একটু গর্ত হচ্ছে। তাই এরা তো সিরিয়ালে হোক বা যেখানে রোজ রোজ করছে, কয়েকজনরা রোজ রোজ করছে, তারা ঘষতে ঘষতে একটা জায়গায় এসে যাচ্ছে, কারণ ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও রয়েছে। আর যারা রোজ রোজ কাজ পাচ্ছে না, তাদের জন্য তো ইটস নট দ্য প্রপার সিস্টেম। তাদের জন্য একটা একটা ওয়ার্কশপ কোথাও না কোথাও দরকার, বিনা পয়সায়। সেটাও ইন্ডাস্ট্রি হলে এগুলো হতো। যদি পলিটিক্সের বাইরে গিয়ে দিদি জানতে চাই তোমার কাছে, যে কতটা পরিবর্তন হয়েছে সব কিছু, তুমি যে সময়টা দেখেছো, এই সময়টা, আমি শুধুমাত্র কিন্তু টলিউডের কথা বলছি না, আমি যাত্রার কথাও বলছি। এখন না সবাই প্রকাশিত হতে চায়। এখন আমি সবাইকেই একটা কথা বলি, যে সূর্য যখন ওঠে না, তখন তাকে বলতে হয় না এই আমি উঠেছি, এই আমি উঠেছি, সেটা প্রকাশিত হয়ে যায়। তাই প্রকাশিত করার দরকার নেই। তুমি যদি ভালো করো, তুমি প্রকাশিত। আর তুমি যদি ভালো না করতে পারো, তাহলে তুমি অপ্রকাশিত। তোমার বেশি দিন চলবে না। দেখো, প্রতি বছর প্রায় 10,000 বাচ্চারা উঠে আসছে, কজন টিকছে? কয়েকজন, কতিপয়। সিনেমাও তো কমে গেছে গো। একদম একদম একদম। সিনেমাটা তো মানে একটা কঠিন ব্যাপার। সিনেমা না এখন ওই কূপ 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 হয়ে গেছে, কূপমণ্ডকতা হয়ে গেছে। সিনেমাকে বড় সমুদ্রের মধ্যে যেতে হবে, তো বড় জায়গায় পৌঁছতে হবে। তুমি যদি আমি এদের সাথেই কাজ করব, আমি এইটুকুনি যাব, আমি এদের সাথে কাজ করব, আমি এইটুকুনি যাব, তো এইবার এরাও মানে যারা ভালো ভালো ডিরেক্টর আসছেন, তাদের তুমি দেখবে তারা একই ধরনের মানুষকে নিয়ে কাজ করছে। সেগুলো করলে চলবে না। তোমাকে নতুন নতুন কাজ করাতে হবে, নতুন নতুন লোকেদের একটু মানে সাহায্য করতে হবে। আমি না খুব মিস করি ওই ডুরে শাড়ি পরা, ধূসর হাওয়াই চটি পরা, একটু মলিন শার্ট পরা, কাঁধে বাচ্চা, এরা হচ্ছে আমাদের আসল দর্শক। হ্যাঁ, গ্রাম বাংলা ছাড়া তো সিনেমা ইন্ডাস্ট্রি কোথায়? এরা আমাদের দর্শক। এই বাচ্চা কাঁদছে, এই দিয়ে দিন একটু। হ্যাঁ, বাচ্চাকে একটুখানি দুধ খাওয়ানোর কথা বলছে, চিৎকার করে, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ মানে, আরে যে পয়সা ছোড়া স্ক্রিনে, হ্যাঁ কেউ নাচছে টাচ্ছে, কেউ কিছু করছে, পয়সা ছোড়া। আমি নিজে দেখেছি আমার ওই গা ছমছম পায়রা পায়রা, ওটাতে পয়সা পড়তো, আমি নিজে দেখেছি। তবে সেদিন প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট শো বলে করেছে নাকি আমি ঠিক জানি না, কিন্তু পড়তো। এরকম আমি আমার অনেক কটা গান টানে। তখন তো আর ওইসব আলাদা করে বাইরে থেকে মাঝে মাঝে আনা হতো, বম্বের ডান্সার্সদের। কোরিওগ্রাফার আনা হতো। না, কোরিওগ্রাফাররা আসতো, কোরিওগ্রাফাররা আসতো, কিন্তু ওরা আমাদের নাচ শেখাতেন, আমাদের বাংলার আর্টিস্টদের। কিন্তু কিছু কিছু ছবি ছিল যে একটু বাইরে থেকে ডান্সার আনানো, কিন্তু তার থেকে দর্শকদের রিভিউ হচ্ছে আপনারা অনেক ভালো, আপনারাই করবেন, আমরা দেখতে চাই না। ওই যে সাদা গা দেখতে চায় না, মানে এগুলো সব ভুল থিওরি।
একটা কথা বলো দিদি, মানে তুমি তো খুব ভালো ফিল করেছো, এই যে সুপারস্টার এই কনসেপ্টটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন জোর করে বলা হয় সুপারস্টার, সুপার ওম্যান, এসব জোর করে বলা হয়। তুমি নিজে ফিল করেছো এটা? মানে আমি প্রসেনজিৎ বাবুর কথা যদি বলি, বুম্বাদার কথা যদি বলি, উনি যে সুপারস্টার, বা দেবের ক্ষেত্রে যদি বলা হয় ওনাকে সুপারস্টার বলা হয়, গ্রাম বাংলার মানুষের কাছ থেকেই কিন্তু সেই অ্যাকসেপ্টেন্স এসেছে। কিন্তু এখন তো আস্তে আস্তে সেই জায়গাটাই চলে যাচ্ছে। আসলে কি হচ্ছে, এখন যে ডিরেক্টররা ছবি করছেন, এই দর্শকগুলোকে ওরা ওরা এই দর্শকগুলোর কথা ভাবছে না। আমি যে ডুরে শাড়ি আর মলিন শার্ট আর কাঁধে বাচ্চা, ওরা কিন্তু এই কমপ্লেক্সে যখন সিনেমা দেখতে আসছে, তারা ওরে বাবা সব চকচক করছে, কোথায় বসবো, বসারও জায়গা নেই, ভীষণ টিকিটের ভীষণ দাম, কস্টলি। হ্যাঁ, ভীষণ ইয়ে, ওরা ওইখানে ঢুকছে না। সিঙ্গল স্ক্রিনে তাও ঢুকছে, কিন্তু সিঙ্গল স্ক্রিনের অবস্থা খুব খারাপ। আওয়াজ, ঝড়ঝড়ে সব কিছু মিলিয়ে। ইন্দিরা তো চেষ্টা করেছিল, ইন্দিরাটা উঠে গেল। তবু বিজলি ওই রকম অনেক কটা সিনেমা নিয়ে ওই 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 কনসেপ্টে চলে গেছে। কিন্তু তুমি ভাবো, আর বাকিটা কি হচ্ছে? আহ, পূর্ণ তো কবে উঠে গেছে, ভারতী নেই, ওদিকে রূপবাণী, অরুণা, ওরা সব কোথায়? নেই। আমি তো জেলার মানুষ, আমি তো ছোটবেলাতে সিঙ্গেল স্ক্রিনেই সিনেমা দেখেছি এবং আমাদের সেই সিনেমা দেখায় অনেক মজা ছিল। হ্যাঁ, সিঙ্গল স্ক্রিনে তো আমাদের সিঙ্গল স্ক্রিনে ছিল, কিন্তু এরা যে সাবজেক্ট নিয়ে কাজ করছে সেগুলো অ্যাবসলিউটলি আরবান, একেবারে শহুরে কনসেপ্ট। সেখানে না সন্ধ্যা রায় কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে না। আমি বলছি না, কাঁধে বাঁক একটা জাস্ট একটা প্রতীক, বুঝতে পেরেছো? সেখানে মানে ইয়েকে, বিশু আঙ্কেল, বিশ্বজিৎ আঙ্কেলকে, বিশ্বজিৎ চ্যাটার্জিকে সাপে কামড়েছে, সেই সব সেইটা ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, আজ তোমার এইসব, পরীক্ষা আজ ভগবান, তোমার কে পরীক্ষা, ভুলে তুমি যাবে। তুমি পাথর নাকি প্রাণ ভগবান, এইসব গান করতেন তখন, বুঝতে পেরেছো? আহ, সে- সেই দর্শক বা সেই চিন্তাধারা কথা এখনকার ডিরেক্টররা ভাবছে না। এখনকার ডিরেক্টররা যেটা ভাবছে অ্যাবসলিউটলি আরবান, একেবারে শহুরে। গ্রামের মানুষরাও কিন্তু এখন কিন্তু গ্রাম্য নয়, কিন্তু কোথাও না কোথাও তারা সেই পুরনো জিনিস আঁকড়ে আছে, তাদের জন্য ছবি হচ্ছে না। তুমি I'm সেটা very ফিল sorry করো to say. যখন গ্রামে যাও যাত্রার জন্য, না? একদম একদম, তারা গ্রামের বলেন, যাত্রা, হ্যাঁ নিশ্চয়ই, ওদের কথাই তো আমি বলছি, ওদের কথাটাই তো আমি বলছি, যে দিদি আপনারা যখন সিনেমা করতেন কি সুন্দর। হ্যাঁ, আমি আমার একটা অভিসার বলে একটা ছবি ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, সেই ছবিটার কথা বারবার বলে, তা অন্যান্য ছবির কথাও বলে। আমি একটা ডাবল রোল করেছিলাম নিশিবধূ, তা আমি ভেবেছিলাম যে ছবিটা বুঝি ভালো চললো না, কিন্তু গ্রামগঞ্জে খুব চলেছে। মানে প্রচণ্ড, মানে এই যে একটু হাইটেন্ড ইমোশন, যাত্রা কেন এখনো পর্যন্ত হয়? যাত্রার রুট তো কীর্তন, হ্যাঁ, কৃষ্ণযাত্রা হতো, তার পাশ দিয়ে লোক বসতো, সেটাই একসময় যাত্রা হয়ে গেল। পাশ দিয়ে লোক বোঝা, আমিও তোমার পৌরাণিক পৌরাণিক নাটক তখন খুব চলতো। একটা করে সামাজিক নাটক হতো, একটা করে পৌরাণিক নাটক হতো। আর পৌরাণিক নাটক যারা করতো অনেক বেশি দম লাগতো। মানে আমি বলছি, এই যে স্টেজে দমটা যে কি একটা ফ্যাক্টর, সেটা এখনকার বাচ্চারা তো ডায়েট করে। ওই ডায়েট করলে তো ওই ওই জিনিসটা হবে না। এক ভয়ঙ্কর পাওয়ার, হাই এনার্জি। হাই লেভেল অফ এনার্জি। আস্তে আস্তে দেখো, সত্যি সত্যি তুমি যে কথাটা বলছো যে সব রকমের দর্শক আছে, সবার জন্য সবার কথা ভেবে সব রকম ছবি হওয়া দরকার। আমরা হয়তো হচ্ছে না। আফসোস করি, এখন অনেকেই আফসোস করেন তারপরে যে যে গোয়েন্দা চলছে চলছে, না। গোয়েন্দা চলছে, ওদের কাছে গোয়েন্দা মানে রাখে না, তাদের কাছে গোয়েন্দা মানে রাখে না। এখন তারা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখছে প্রচণ্ড, মানে আমি কি বলবো, এত হাই হাই অন অ্যাকশন। এনার্জি। হ্যাঁ, আমাদের খারাপ লাগে, কেন তারা সাউথ ইন্ডিয়ান, কেন বাংলা সিনেমা দেখবে না? এবার তুমি বলতে পারো যে বাংলায় ওইটা নেই, তোমার বাজেটটা নেই। এটা তো ভাবতে সবাই হবে, এটা বলে। ইন্ডাস্ট্রি হলে বাজেট হতো। ইন্ডাস্ট্রি করাও, সবাই মিলে ইন্ডাস্ট্রি করাতে হবে, তবে না বাজেট আসবে। সাউথ ইন্ডিয়ান ফিল্মে সব বিদেশি টেকনিশিয়ানসদের ডাকা হয়। ওটা বিশাল বড় দে ইন্ডাস্ট্রি। হ্যাভ, ইয়েস,
সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ টু মাচ। তুমি ভাবো না, মানে সাউথ ইন্ডিয়ান মুভি থেকে বলিউড অবধি কপি করে, তারপর তো টলিউডে সেটা আসে। হ্যাঁ, আর এক একটা সিনেমা কোনো অংশে কম নয়। ধুরন্ধর বলে একটা ছবি দেখলাম, হলিউডের থেকে কোনো অংশে কম নয়। কি অ্যাক্টিং করলো বিনোদ খান্নার ছেলে, আমি তো অবাক হয়ে গেলাম। দিদি, ওটিটি এখন একটা ব্লুমিং ইন্ডাস্ট্রি, তোমার কি মত ওটিটি নিয়ে? কটা লোক দেখে বলো তুমি? আরবান কালচার। ওটিটি এখন অনেক মানুষের কাছে গো। এখানে আমরা যে কজন আছি, অনেকে আছে ইয়াঙ্গার জেনারেশন বেশি। ওটিটি কজন দেখে? তোমার বাড়িতে যারা বয়স্ক মানুষরা আছে তা ওটিটি দেখে? না, বয়স্করা অতটা নয়, কিন্তু আমাদের জেনারেশন বলো। তুমি শোনো, এখন যা মেডিকেশন চলছে, বয়স্ক মানুষ ভর্তি। আফটার সাম টাইম দিস ওয়েস্ট বেঙ্গল উইল বি মানে আমি বলবো না যে ডেড স্টেট, কিন্তু যদি কিছু না হয় তাহলে এখানে প্রথম কথা কোনো চাকরি বাকরি নেই, কিছু নেই। ওটিটি ওরা দেখে না। সিনেমা ট্রেডটা কোথায় যাবে, ওটিটিটা কোথায় যাবে, কারা দেখবে? দেখে না। ওটিটি যারা দেখে তারা স্মার্ট, ইয়াঙ্গার জেনারেশন, জেনজি, ওরা দেখে। এখন তো স্মার্টফোন সবার হাতে। কিন্তু ওটিটিটা দেখছে না। টেক ইট ফ্রম মি, দেখে না। তুমি আফটার 45-40 দেখে না। 40+রা তারা ওটিটি দেখে না। দিদি, আসলে আমি যেটা লক্ষ্য করে দেখেছি, আমাদের বাংলায় কিন্তু যে ওটিটি প্ল্যাটফর্মগুলো এসেছে সেগুলো অতটা সফল হয়নি যতটা হিন্দিতে বা ইংরেজিতে নেটফ্লিক্স মানুষ দেখে। নেটফ্লিক্সটা এই জাতীয় মানুষ দেখে। গল্পের অভাব, জানো তো, এটা আমরা দর্শক হিসেবে আমরা আর ফিল করি। তারপরে গল্প ওটিটিতে যেহেতু তোমার সেন্সর নেই, এত খিস্তি আমাদের বাংলার লোক পছন্দ করে না। প্রচুর খিস্তি, মানে আমি খিস্তি কথাটাই বললাম, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলছি না, খিস্তি। ওয়াই সাচ? তার মানে আমরা একটা কালচার তৈরি করছি, খিস্তির কালচার। তুমি দেখবে গাড়ি দিয়ে যাবে, এই একটা ছেলের সাথে কথা বলছে, বদ ছাড়া কথা বলছে না। তার মানে যেটা দেখাচ্ছি সেটা ওদের ভেতরে ঢুকে যাচ্ছে। আমরা নিজেরাই যদি নিজেদের না সারাই তাহলে রোগটা তো থেকে যাচ্ছে। তুমি যাত্রার ক্ষেত্রেও বলছিলে যে সেখানেও অনেক পরিবর্তন এসেছে। বাবা, যাত্রায় তো ছোট জামা পরাটা তো এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। আবার তাও আমি দেখে অবাক হয়ে গেলাম, ওই যে সাউন্ড বক্সটা তার উপর পা দিয়ে দাঁড়াচ্ছে একজন ফিমেল অ্যাক্টর, দর্শকরা তো নিচে বসে আছে। মানে সব দিক দিয়ে আমাদের কালচারকে, মানে আপনারা যারা শুনছেন একটুও ভাববেন না যে আমি অনেক পিছিয়ে পড়া মানুষ। না, আমি অত্যন্ত আধুনিক মনস্ক মানুষ, কিন্তু যেটা হচ্ছে সেটা পরবর্তীকালে আমাদের বাংলাকে কোনো জায়গায় দাঁড় করাবেন না। এগুলো একটা সময় তোমার আমরা ইউপি বিহারে দেখেছি, এখন বাংলায় আসছে তুমি যেটা বলছো। এইবার আরও একটা, এই যে ফাংশনগুলো হয় না, একটু পরে পরে ভোজপুরি গান চায়। আমরা তো বাঙালি, আমাদের বাঙালি গান গাই। দর্শক চাইছে ভোজপুরি গান। আমাকে একটা ফাংশনে গেছে, আমাকে একটি মেয়ে বলছে, দিদি আমি একটা ভোজপুরি গান গাইবো, তুমি আমার সাথে গাইবে? এই নাও, ওর মোবাইলটা আমাকে দেখালো। তা আমি ভাষাগুলো দেখলাম, ইটস সো অবসিন। বললাম, তুমি কি জেনে বলছো? না, কোনটা? আমি বললাম, তুমি এই গানটা যখন আমি স্টেজে থাকবো এই গানটা গেয়েও না। এই গানটা তুমি বলছো তোমার সাথে আমায় গাইতে হবে? না, এরম করো না। মানে ওর খুব ইচ্ছে যে আমার গানগুলো ও গাইবে, হ্যাঁ, আমার সাথে সাথে ওর খুব ইচ্ছে আমার ছবির হিট গানগুলো। তো বলছে, ভোজপুরি খুব চায় গো, অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি আমার সাথে একটা ভোজপুরি গাইবে। এবার ভোজপুরির যে শব্দগুলো, আমি তো ভোজপুরি সিনেমা করেছি, তুমি শব্দগুলো সুপার জানো। ডুপার হিট, আমি তো জানি ওইগুলো কি। মানুষকে না কালচারালি মানুষকে খুব হচপচ করে দেওয়া হচ্ছে, উইচ ইজ নট ডান। এটা করা যায় না। এটা থেকে দর্শকদের, আপনাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বাঙালি, এত বাঙালি অস্মিতা হচ্ছে ইউনিকনেস। আমাদের ইউনিকনেস হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষা। আমি তো আরও অনেক উঁচু জোরে অনেক খারাপ কথা বলে, পডকাস্ট তো অনেক কথা বলে আপনাদের মন জয় করতে পারতাম।
এখানে তো কোনো সেন্সর নেই, বাট আই ডিডন্ট ডু। কারণ কোথাও না কোথাও আমাদের একটা নিজস্বতা থাকা উচিত, আমরা বাঙালি। না সত্যি বাঙালিয়ানা ভুলে যাচ্ছে, এটাই খুব দুঃখের, জানো তো। এটা মাঝে মধ্যে আমিও খুব ফিল করি। বাংলা নিয়ে আমি খুব সেনসিটিভ, মানে আমি আমার শহর নিয়ে খুব সেনসিটিভ। আমার মনে হয় যে আমার শহরের সম্বন্ধে কেউ খারাপ কথা বললে আমার খারাপ লাগে, আমার ভাষা নিয়ে কেউ খারাপ কথা বললে আমার এক্স্যাক্টলি। খারাপ লাগে। ছুটির দিনে আমরা গন্ধরাজ লেবু দিয়ে বিউলির ডাল আলু পোস্ত খেতাম। তো এখন আহ, এরা সব ইটালিয়ান খাবার খায়, খেতে ভালোবাসছে। খাও, এটা এটা গ্লোবাল ব্যাপার। আহ, খাও, খেতে আপত্তি নেই, বাট দ্যাট শুড নট বি আ প্র্যাকটিস। আমাদের বিউলির ডাল আলু পোস্ত, বিউলির ডাল ওই হিং আর মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে, আহা, আর কিছু লাগে না, কিচ্ছু লাগে না। তো আমার নিরামিষ খাবার খেতেই বেশি ভালো লাগে। তো কত কিছু নানা রকম, কত কিছু দিয়ে কত কিছু বানানো যায়। তুমি রান্না করতে ভালোবাসো? আর রান্নার লোকজন আছে আমার, কিন্তু মাঝে মাঝেই করি টরি, বুঝতে পেরেছো তো। সে বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, ওই পাতাগুলো না ওই মিক্সিতে বেটে ফেটে তারপরে সেটা ধনে পাতা দিয়ে একটু টক দিয়ে একটু রসুন দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে, হ্যাঁ, একটু মৌরি একটু জিরের মধ্যে, সে বিকামস ফ্যান্টাস্টিক। বাঙালদের মধ্যে তো এটা আছেই, আমি বাঙাল, আমাদের মধ্যে তো আছেই। তাহলে দারুণ ব্যাপার হয় এসব। হ্যাঁ, তো আমাদের কত রকম খাবার, বাদামের কত রকম, বাদাম তো শুধু প্রেম করবার সময় বাদাম খেতাম, ভিক্টোরিয়ায় বাদাম ভাজা। হ্যাঁ, ওই তখন ওই বাদাম ভাজা। কিন্তু বাদাম দিয়ে যে, বাদামের চারমগজ নয়, বাদাম দিয়ে যে আম, আমাদের কারিটা হয়, সেটা তো ফ্যান্টাস্টিক টেস্ট, তাই না? নেপালিরা খুব ইউজ করে। ট্রু ট্রু। হ্যাঁ তার মানে তুমি সব কিছু করো। তোমার দুই মেয়ের কথা হলো না, আমরা এত আলোচনা হ্যাঁ, আমার করলাম। মেয়ে দুটো খুব সুইট, আমার মেয়ে দুটো খুব প্রিটি, এবং তারা জীবনে বেশ ভালো করছে, দে আর ডুইং গুড। একটি মেয়ে যে ছোট, সে হায়দ্রাবাদ থেকে পড়াশোনা করেছে। আম, সে এখানে পড়তো স্কুল আর এখানে পড়েছে, কিন্তু মাস্টার্স করতে গেছিল হায়দ্রাবাদে, ওই আন্নাপূর্ণা স্টুডিওজে, সেখানে মাস্টার্স করে ও ক্যামেরা আর ডিআই মানে পোস্ট। তার মানে ও ক্যামেরার সামনে এলো না, ক্যামেরার পেছনে। তো প্রিটি, ও বলছে আমি দেখে নিয়েছি তোমাদের বাবা বড়দিকে, দেখে আমার মাকেও দেখেছে খানিকটা, আমি দেখে নিয়েছি, আর থ্যাংক ইউ, তোমরা অনেক বড় বড় সব অভিনেতা, আমাদের ওই রকম করে কু দেবে। না না, কেন? বলে না না, আমি জানি ওসব বু দেয়, ওসব ভালো করে শিখিনি, তোমরা তো ছোটোবেলা থেকে বলোনি, তাহলে ওটাই করতাম। তো আমি বললাম কত লোক কিচ্ছু জানে না, তারা করছে। তো অনেকেই বলেছিল ওদের অ্যাক্টিং ট্যাক্টিং করতে, কিন্তু এটা পড়াশোনা করেছে তো, বলছে আমি বুড়ো হয়ে যাব, তখনও থুত্তুর থুত্তুর করে আমার হাত চলবে। ঠিক আছে, এটা করো। আর যেটা ভালো লাগে। বড় মেয়েটি ডক্টরেট করেছে এমবিএ করে, তা ও আমাদের একটা কোম্পানি আছে সেটাও চালায়, আর সব চতুর্দিকে লেকচার্স দিতে যায়, আর ও হিন্দি নাটক করে, হিন্দি নাটকের অ্যাডমিনিস্ট্রেশনেও আছে, রঙ্গকর্মী, ওই উষাদির যেটা, সেটাও দেখাশোনা করে এবং করেও, অভিনয় করে, ভেরি গুড। তুমি তোমার পরিবার নিয়ে খুব সুখী, এটা জানো তো, হ্যাঁ। একটা সাকসেসফুল লাইফের মূল মন্ত্র। ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। আর শোনো, বাড়ি থেকে যদি আমি শান্তিটা না পাই, আমার ক্রিয়েশনটা তো হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ক্রিয়েশনটা হবে না। ক্রিয়েশনটা মানে, আমরা তো সৃষ্টিশীল মানুষ, আমরা ওই তখন বললেন না 10টা 5টা থেকে একটু আলাদা। তাই সৃষ্টিশীল মানুষরা, আমার দুই মেয়ে, আমার বড় মেয়ে তো খুব সুন্দর কবিতা লেখে হিন্দিতে, ওর নাম সুচেতনা শায়রি, তো খুব ভালো লেখে, খুবই ভালো লেখে, বিভিন্ন জায়গা থেকে ওকে হিন্দি কবিতার আসরে ওকে ডাকে টাকে, অনেক প্রাইজ টাইজ দেয় ঠায়। তো ওইটাও সোশ্যাল সায়েন্টিস্ট, বেস্ট সোশ্যাল সায়েন্টিস্টের একটা অ্যাওয়ার্ড দিয়েছে ওকে, ও তো যে সাবজেক্টটা নিয়ে পিএইচডি করেছে। তো ঠিকই আছে, ওরা সবাই গুড, যে যার জায়গায় ভালো আর আছে। আমরা না, মানে আমার পুরো পরিবার খুব একটা উঁচুতে, দরকার নেই। দিদি, তোমার কাছে একদম পডকাস্টের শেষে এসে একটাই প্রশ্ন, এখন যারা ধরো নতুন এই অভিনয়টাকে পেশা হিসেবে নিয়ে আসতে চাইছে, তাদের তুমি কি বলবে তোমার এই অভিজ্ঞতা থেকে? প্রথমত একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, একদিনে তো আর গাছে ওঠা যায় না,
এইটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর ভালো মানুষদের সংস্পর্শে আসতে হবে। এবার তোমাকে চুজ করতে হবে যে কারা ভালো মানুষ, কারা তোমাকে একটু সঠিক দিশা দেখাবে। সবসময় জানবে আমরা তো মর্টাল, আমরা তো কিছুদিন বাদে থাকবো না, কিন্তু তোমার কীর্তিটা যেন থেকে যায়। তার জন্যে তুমি যেটা করছো সবসময় মনে রাখবে যে তোমার ফ্যামিলি কথা বলছে। এমন কিছু করো না যে বলবে যে এ বাবা, বাবা মাটা মানুষ করতে পারলো না। তা ওইটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি আমার বাচ্চাদেরও বলেছি যে জানবে তোমার মায়ের নাম পাপি অধিকারী, তার মায়ের নাম কল্যাণী অধিকারী, তার বাবার নাম অমূল্য ধন্দে। মানে এইরকম করে আমরা একটা লং লেগেসি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ যেন না বলে যে এ বাবা কোথা থেকে, বর্ধমান থেকে এসব কোথাকার, এই ওখান থেকে কোথাকার। এটা যেন না বলে, যেন বলে যে বাবা আমাদের ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এত সুন্দর। হোয়াট এভার ইউ ডু, হাউ এভার ইউ বিহেভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ধরো আমরা তো সবাই একসময় মরে যাব, কারণ মানুষ আর বাঁচে কতদিন? এই 60, 70, 80, 90 অথবা 100 বছর। একটা কচ্ছপ যদি বাঁচে 150 বছর, একটা শকুন বাঁচে 400, তাহলে মানুষ কত ক্ষণজীবী দেখো, কচ্ছপ কিংবা শকুনের মতো ইতর প্রাণীর চেয়ে। যে কোনো দিনই ট্রাক তাকে চাপা দিতে পারে, যে কোনো জীবাণু দ্বারাই সে আক্রান্ত হতে পারে, হৃৎপিণ্ড কিংবা মস্তিষ্কের রোগ যে কোনো দিনই তাকে শুইয়ে দিতে পারে বিছানায়। তাহলে মানুষ আর বাঁচে কতদিন? এই 60, 70, 80, 90 অথবা 100 বছর। সে যদি জানেই আমি মরে যাব, তাহলে কেন ওই স্বপ্নের আকাশ থেকে গুটিয়ে নিতে পারে না ঘুড়ি? কেন আলিশান বাড়ির উল্টো দিকেই থাকে রোঁয়া ওঠা নেড়ি কুকুরের মতো উদ্বাস্তু মানুষ? এই ঘৃণ্য তুচ্ছ বেঁচে থাকা, তবু মানুষ কেমন গ্রীবা ফলিয়ে দমকে ওঠে, ঝলসে ওঠে, ছলকে ওঠে। মানুষ, আমাদের কিসের এত অহংকার? আমাদের অহংকার তো আমরা মানুষ বলে, আমাদের অহংকার কচ্ছপ কিংবা শকুনের মতো এই সব প্রাণীদের থেকে আমরা আলাদা বলে, আমাদের অহংকার আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে দীর্ঘ পথ অতিক্রম করতে পারি বলে, আমাদের অহংকার আমরা গান গাইতে পারি বলে, আমাদের অহংকার আমরা অভিনয় করতে পারি বলে, আমাদের অহংকার আমরা রান্না করা খাবার খেতে পারি বলে। আর আজকে আমার অহংকার আমি পাপিয়া বলে, আজকে আমার অহংকার সঙ্গে সঙ্গীতার সঙ্গে এখানে সারাক্ষণ ধরে পডকাস্ট করতে পারলাম বলে, আর এতগুলো টেকনিশিয়ানসের সাথে এত সুন্দর ব্যবহার আমাকে খুশি করেছে বলে আমার অহংকার আমি পাপিয়া বলে। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো।